এটা হচ্ছে চার্জিং আইসি, তাই না? মিডিয়াটেকের চার্জিং আইসি। তো মিডিয়াটেকের চার্জিং আইসি যেহেতু এটা 24 পিনের, এটা বিকিউ সিরিজের। তো বিকিউ সিরিজের বাইরেও কিছু আইসি থাকে, এসডিএম আছে, স্পেকট্রামের আছে, বা অন্য অন্য যেই কোম্পানির থাক না কেন, 24 পিন আছে। তার মানে ম্যাক্সিমাম পিনই সিমিলার। দুই একটা পিনের হচ্ছে আপনার তফাৎ থাকতে পারে, বা দুই একটা পিন নতুন আমাদের সামনে আসতে পারে। ভাই মাইক্রোফোনগুলো একটু মিউট করে নেই, যখন লাগবে তখন অন করে কোশ্চেন করব। তো বিষয়টা হচ্ছে, এই যে 24 পিন আছে এইখানে, এই 24 পিন প্রত্যেকটা আইসিতেই 24 পিন থাকবে মিডিয়াটেক সিরিজের জন্য। স্পেকট্রামেও থাকবে এরকমই, কিন্তু স্পেকট্রামে আবার বিজি আইসি বেশি ইউজ করা হয়। তো মিডিয়াটেকের জন্য আমরা যেহেতু, স্ক্রিন দেখা যাচ্ছে না? হ্যালো, আমরা দেখতে পাচ্ছি ভাইয়া, যাদের কিছু দেখা যাচ্ছে। দেখা যাচ্ছে? ওকে, দেখা যাচ্ছে, দেখা যাচ্ছে। আচ্ছা ঠিক আছে। তাহলে আমরা আবার একটু প্রথম থেকে রিকল করি। এই যে কানেক্টরটা, এই কানেক্টরটাকে কি কানেক্টর বলছিলাম? বি2বি কানেক্টর, তাই না? হ্যাঁ শিওর। হ্যাঁ, বি2বি কানেক্টর। বি2বি কানেক্টর মানে হচ্ছে বোর্ড টু বোর্ড কানেক্টর। এই বি2বি কানেক্টর থেকে আমার চার্জিং আইসিতে, এখন আপনারা চিনবেন কেমনে যে মোবাইল ফোনের এইটা চার্জিং আইসি, তাই না? এটা আমরা যেহেতু একদম বেসিক থেকে শুরু করতেছি, সেক্ষেত্রে এই বি2বি কানেক্টর থেকে বিবাস যে লাইনটা আছে, বিবাস যে লাইন, সেই বিবাস লাইন হচ্ছে যেই আইসির সাথে কানেক্টেড, সেটাই হচ্ছে আমার চার্জিং আইসি। এখানে আরেকটু জটিলতা আছে, যে বিবাস লাইন দুই জায়গায় যায় মূলত। তো দুই জায়গায় যায়, তাহলে দুইটাই কি চার্জিং আইসি? না, দুইটা চার্জিং আইসি না, একটাই চার্জিং আইসি। বাট এই ফোনটায় বেসিক্যালি আমি যে মাদারবোর্ডটা নিয়ে এখানে আপনাদেরকে দেখাচ্ছি, এই মাদারবোর্ডটায় হচ্ছে বিবাস লাইনটা শুধুমাত্র একটা জায়গায় গেছে, দুই জায়গায় যায় নাই। এই জন্য আমি এইটা দিয়ে প্রথম বুঝাবো। তারপরে হচ্ছে এই বিবাস লাইন, এই বিবাস লাইনটা যে দুই জায়গায় গেছে, কোন কোন ফোনে এই বিবাস লাইন দুই জায়গায় যায়, বা কোন কোন আইসি থেকে এই বিবাস লাইন দুই জায়গায় যায়, সেই দুই জায়গার কাজ কি, সেই জিনিসগুলো তখন ক্লিয়ার হবেন। আগে আমরা প্রথম এক সাইড নিয়ে বুঝি, পরে আমরা দুই সাইড নিয়ে আলোচনা করব। তো বিবাস লাইন যে আইসিতে গিয়ে প্রবেশ করবে, সেটাই হচ্ছে আমার চার্জিং আইসি। তো 24 পিনের সাধারণত চার্জিং আইসির বাইরে আর কোনো আইসি হয় না, এবং চার্জিং আইসির গায়ে লেখা থাকে বিকিউ। আমরা যদি কম্পোনেন্ট একটু ভিউ দেখি, এই ফোনটাতে সবকিছু সহজভাবে উপস্থাপন করা আছে। আমরা এই ফোনের প্রত্যেকটা সেকশন দেখব। যেমন এখানে আমি একটু আপনাদেরকে মনে করাই দিই, অনেকেরই কনফিউশন থাকে যে কি শিখতে পারবো না পারবো, কি দেখাবে না না দেখাবে। আমি এইখান থেকে আপনাদেরকে একটু বলি, সেটা হচ্ছে এই যেমন লাইট, এলসিডি লাইট, তা এই হচ্ছে লাইট সেকশন, সেপারেট করা আছে। এ হচ্ছে গ্রাফিক্স সেকশন, সেপারেট করা আছে। আপনারা দেখতে পাচ্ছেন কিনা আমাকে আওয়াজ দিন। গ্রাফিক্স সেকশন, লাইট সেকশন, তারপর হচ্ছে চার্জিং সেকশন, নেটওয়ার্ক সেকশন তো ইন্ডিভিজুয়ালি আলাদা করা আছে, বিশাল আকারে দেওয়া আছে নেটওয়ার্ক সেকশন। তারপর হচ্ছে আপনার পাওয়ার সেকশন, এইখানে আছে পাওয়ার সেকশন। তারপর কি আছে? সিম সেকশন। তারপর হচ্ছে ওয়াইফাই ব্লুটুথ। আর এখানে তো আসবোই, এটা তো বেসিক্যালি না বললেই নয়, সিপিইউ এবং ইএমএমসি। এই সবগুলো বিষয় আমরা পর্যায়ক্রমে অন বাই অন জিনিসগুলো হচ্ছে শেখার চেষ্টা করব। সিপিইউ এবং টিএমসি ক্যামেরা সহজে কন্ট্রোল সেকশন বলতে পারি। হ্যাঁ, কন্ট্রোল সেকশন বলতে পারি, বা আপনার যেইভাবে আপনার মনে রাখলে সুবিধা হয়, আপনি সেইভাবেই এটাকে কল করতে পারেন, কোনো সমস্যা নেই। তো সেদিন কি বলছিলাম, যে প্রত্যেকটা আইসির একটা হচ্ছে ডট থাকে, তাই না? এই যে ডট আছে, এই যে অডিও আইসির এখানে ডট আছে, ডাব্লিউটিআর এর ডট আছে, চার্জিং আইসি ডট আছে। এই ডটগুলো হচ্ছে স্টার্টিং পয়েন্ট। এই ডট থেকে আমরা শুরু করব, এটা হচ্ছে স্টার্টিং পয়েন্ট। যেই সমস্ত আইসিগুলোতে এইভাবে করে লেগ দেয়া থাকে, সেগুলো হচ্ছে কাউন্টিং হবে এই ডট পয়েন্ট থেকে বাম দিকে। এটা 1 নাম্বার পিন, 2 নাম্বার পিন, 3 নাম্বার পিন, 4 নাম্বার পিন, 5 নাম্বার পিন, এরকম করে 6, 7, 8 এরকম করে ঘুরে আসবে বিষয়টা, ঠিক আছে? আর
আর হচ্ছে যেগুলো হচ্ছে বিজিআইসি, হ্যাঁ কিছু বললেন? কারো কোনো কোশ্চেন থাকলে মাইক্রোফোন ওপেন করে কোশ্চেনটা করবেন, ঠিক আছে? আচ্ছা, আমারটা তো ঠিকই আছে, আমার এখানে রিপিট হচ্ছে না, হয়তো বা আপনাদের কারো একজন আর মাইকে রিপিট হচ্ছে। আচ্ছা যাই হোক, এই যে লেগ আইসি যেগুলো আছে এগুলোর কাউন্টিং সিস্টেম হচ্ছে এই যে ডট দেয়া আছে, এখান থেকে এর 1 নাম্বার পিন যদি শুরু হয় তাহলে 2 3 4 5, এই মাথায় এসে আবার 6 7 8 9, আবার এই মাথায় এসে 10 11 12 13, এরকম করে কাউন্টিং। এটা কাউন্টিং হচ্ছে এদিক থেকে এদিকে যাবে, আবার শুরু থেকে এদিকে যাবে, আবার শুরু থেকে এদিকে যাবে। আর লেগ আইসি গুলো হচ্ছে 1 2 3, মানে ঘড়ির কাঁটা যেভাবে এভাবে ঘুরতে ঘুরতে আসে সেভাবে ঘুরতে ঘুরতে যাবে। তাহলে আমরা যদি হচ্ছে ডট পয়েন্ট শনাক্ত করতে পারি আইসির, তাহলে 1 নম্বর পিন তো আমাদের কাছে পাওয়া ইজি, তাই না? বাম দিক থেকে কাউন্টিং শুরু হবে। এইটারই আমরা মূলত হচ্ছে আজকে কিছু নতুন স্টুডেন্ট আমাদের সাথে অ্যাড আছে 2 একজন, তো সেই ক্ষেত্রে আমি একটু শুরু থেকে শুরু করলাম। শুরুতে বেশি সময় নিব না, আপনাদের একটু বুঝাই নিই যে এই ফোনটার এটা হচ্ছে হার্ডওয়্যার সলিউশন। এই হার্ডওয়্যার সলিউশনের মধ্যে এই যে প্রবলেমগুলো, প্রবলেম না এইখানে নেটওয়ার্ক সেকশনের লাইনগুলো কোত্থেকে কোথায় গেছে, তারপর হচ্ছে এলসিডি সেকশনের লাইট, এলসিডি, হ্যান্ডস ফ্রি, ফ্রন্ট ক্যামেরা, এই যে অনেকগুলো জিনিস দেওয়া আছে, এই জিনিসগুলো হচ্ছে জাস্ট লাইনগুলো কোথা থেকে কোথায় গেছে এটা ইন্ডিকেট করা আছে। এখানে কিন্তু ফল্ট ফাইন্ডিং এর কিছু নাই, এখানে আপনি ফল্টের কিছুই পাবেন না। এখানে শুধু হচ্ছে লাইনগুলো দেখতে পারবেন, এই লাইনগুলো দেখে আপনি লাইনগুলোর জিআর মেজারমেন্ট করতে পারবেন এবং হচ্ছে লাইনগুলো কোন আইসিতে গেছে জাস্ট এইটা জানতে পারবেন, এর বাইরে কিছু না। এর বাইরে কিন্তু কিছু পাবেন না এখান থেকে। আমাদের কিছু শিখতে হলে, কিছু জানতে হলে আমাদের যেতে হবে হচ্ছে এই স্কেমেটিক অ্যান্ড সার্ভিস ম্যানুয়াল, এটা হচ্ছে আমাদের মূল। আমরা মূলত এটা দিয়ে ক্লাস করবো, এটা দিয়েই শিখবো। এইটা পারলেই আমরা ফোনের ভিতরে সকল সেকশন সম্পর্কে আমাদের একটা নির্দিষ্ট ধারণা আসবে এবং আমরা হচ্ছে শিখে যাব, ওইটাই হচ্ছে মূলত কাজের। এখন আমি এটা আগে করে নিয়েছিলাম, এটা কেটে দিই, নতুন করে করি। আচ্ছা, এই ফোনটারই স্কেমেটিক মূলত আমরা যেটার উপর ডিপেন্ড করে ক্লাসগুলো নিচ্ছি, এই স্কেমেটিক এবং হচ্ছে লেআউট, এই দুইটা জিনিস ওপেন করে নিলাম। কোথা থেকে ওপেন করে নিলাম? এখান থেকে ওপেন করে নিলাম। স্কেমেটিক অ্যান্ড সার্ভিস ম্যানুয়াল, এখান থেকে এই দুইটা জিনিস আপনারা দেখতে পাচ্ছেন কিনা একটু জানায়েন। এই যে দুইটা জিনিস আমরা ওপেন করে নিলাম, এই একটা ট্যাব, এই একটা ট্যাব, এই দুইটা ট্যাব আমরা ওপেন করে নিলাম। এখন এই দুইটা ট্যাবকে আমরা একটু কম্বাইন করে নিব। কম্বাইন কেন করব? কম্বাইন করলে যেটা হবে, কম্বাইন না যদি করি তাহলে দেখেন এইখানে কিন্তু হচ্ছে এই আইসিগুলোর একটা কোড নাম্বার দেওয়া আছে, এই কোড নাম্বারটা কপি করে নিয়ে তারপর হচ্ছে ধরেন এইটা হচ্ছে আমি চার্জিং আইসি খুঁজতেছি, তাহলে আমি হার্ডওয়্যার সলিউশন থেকে দেখে নিলাম যে চার্জিং সেকশন, চার্জিং আইসিটার লোকেশন এখানে, এই দেখেন এইটা। তাহলে এটাকে আমরা কপি করব, ডাবল ক্লিক করলে কপি হয়ে যাবে। কপি করে স্কেমেটিকে যেতে হবে, গিয়ে এই যে কম্পোনেন্ট সার্চ, এই যে বারটা আছে এই বারটাতে আমরা পেস্ট করব, পেস্ট করে তারপর সার্চ দিব। এই অ্যারোগুলোতে ক্লিক করলে হবে অথবা এই সার্চিং বাটনটায় ক্লিক করলে হবে। তো আমি অ্যারোগুলোতে ক্লিক করার পরে দেখেন এই যে এখানে মার্ক করে দিছে যে এইটাই হচ্ছে আমাদের চার্জিং আইসি। এই একটা পদ্ধতি। আর একটা পদ্ধতি কি, যে আমি এভাবে সার্চ করব না, আমি ডিরেক্টলি হচ্ছে এই আইসির উপরে ক্লিক করব, ক্লিক করার সাথে সাথে আমার এই জিনিসটা চলে আসবে। তো এই সুবিধাটা যদি পেতে চাই তাহলে আমাদের যেটা করতে হবে, আমাদের কম্বাইন করতে হবে। এইখানে একটা জিনিস দেখেন, এই যে কর্নারে কম্বাইন্ড বলে একটা হচ্ছে অপশন আছে এখানে, এই অপশনটা আমরা ইউজ করব। এখন কিভাবে ইউজ করব? আমরা এই ট্যাবে আছি, কোন ট্যাবে আছি? লেআউট ট্যাবে আছি। লেআউট ট্যাবকে আমরা কম্বাইন করব কির সাথে? স্কেমেটিকের সাথে। তো লেআউট ট্যাবে আছি, আচ্ছা লেআউট ট্যাবকে আমরা কম্বাইন করব কিসের সাথে? স্কেমেটিকের সাথে। তো কম্বাইন, যেই ট্যাবকে তার পরবর্তী ট্যাবের সাথে কম্বাইন করবেন, প্রত্যেকটা ট্যাবে যাবেন এবং কম্বাইনে ক্লিক করবেন, তাহলে ওইটার সাথে কম্বাইন হয়ে যাবে। যেটা করতে হবে সেটা হচ্ছে এই ট্যাবে আসলাম, আসার পরে কম্বাইনে ক্লিক করলাম, তারপরে আবার দ্বিতীয় ট্যাবে গেলাম, গিয়ে কম্বাইনে ক্লিক করলাম, তাহলে হচ্ছে গিয়ে দুইটা ট্যাব একসাথে কম্বাইন্ড হয়ে গেল। এই কম্বাইন্ডের সুবিধা হচ্ছে যে আমরা যদি এই যে
লেআউট আছে, লেআউটে ক্লিক করলে আমরা স্কিমেটিক পেয়ে যাব। তাহলে আমাদের চার্জিং আইসিটার লোকেশন ছিল কোথায়? এই যে এইখানে, তাই তো, ফ্রন্ট পার্টে U0501 এটার উপর ক্লিক করব। আমরা আছে ডান পাশে দেখতে পাচ্ছি চার্জার চলে আসছে, ছোট করে নেই। আচ্ছা, এ হলো চার্জার। আচ্ছা, এ হলো চার্জিং আইসি, এ হচ্ছে ডট পয়েন্ট। এই ডট পয়েন্ট এখান থেকে আমরা শুরু করে 6 নাম্বার না 7 নাম্বার হচ্ছে পিন পর্যন্ত গেছিলাম। আমরা আগে এগুলো একটু একটু রিভিশন দিয়ে নিই। কারো বুঝতে কোনো সমস্যা হলে বা কারো কোথাও কোনো ঝামেলা হলে সাথে সাথে আমাকে কোশ্চেন করবেন এবং জিজ্ঞেস করবেন যে এখান থেকে বুঝি নাই। আচ্ছা, স্কেমেটিকে আসার পরে এই জিনিসটার নাম স্কেমেটিক, আর পাশে যে জিনিসটা আছে এটার নাম হচ্ছে লেআউট। লেআউটে হচ্ছে লোকেশন দেওয়া থাকে যে এই লোকেশনে এই পার্টস আছে, এই লোকেশনে এই পার্টস আছে, ঠিক আছে। আর স্কেমেটিকে তার একদম বিন্যাস মানে বিস্তারিত বর্ণনা দেওয়া আছে। তো আমরা 1 নাম্বার পিন থেকে শুরু করেছিলাম বিবাস। বিবাস কি? বিবাস হচ্ছে চার্জারের ইনপুট ভোল্টেজ, কত ভোল্ট? 5 ভোল্ট। তারপরে 2 নাম্বার পিন, আমরা এখানে পিনগুলো হচ্ছে এলোমেলো দেওয়া আছে, আমরা এলোমেলো হচ্ছে ওভাবেও যেতে পারি, অথবা হচ্ছে আমরা সিরিয়াল বাই সিরিয়ালই যেতে পারি। আমরা সিরিয়াল বাই সিরিয়াল যাই, তাই না? তাহলে তো মনে হয় সবার জন্য সুবিধা হয়। আচ্ছা, বিবাস 2 নাম্বার পিনের নাম ছিল কি? পি সেল, পাওয়ার সিলেকশন। পাওয়ার সিলেকশনের জন্য কি বলছিলাম যে এই আইসিটায় এখান থেকে এই আইসি হচ্ছে 16 ভোল্ট পর্যন্ত সাপোর্টেড, সর্বোচ্চ 16 ভোল্ট পর্যন্ত ইনপুট ভোল্টেজ এখানে ইন হতে পারবে, এর বেশি পারবে না। কোথায় ইন হবে? 1 নাম্বার পিনে, তাই না? 16 ভোল্টের বেশি ইন হতে পারবে না। তো 16 ভোল্ট পি সেল পাওয়ার সিলেকশন হচ্ছে ইন্টারনাল ভোল্টেজ। এই আইসির ইন্টারনাল ভোল্টেজ সিলেকশন করবে যে কত ভোল্টে এই আইসিটা এখন অপারেশনে যাবে। 2 নাম্বার পিন হচ্ছে পি সেল। পি সেল হচ্ছে এই কাজটা করবে। পি সেলের সাথে আরইজিএন ভোল্টেজ। তাহলে পিসিএল এ আমরা ভোল্টেজ ভ্যালু কত পাবো? আগের ক্লাসটা যারা দেখছেন তারা জানেন পিসিএল এ ভোল্টেজ ভ্যালু পাবো হচ্ছে 4.7 ভোল্ট। 4.7, হ্যাঁ 4.7। পিসিএল এর সাথে আরইজিএন কানেক্টেড, এই পিন আর কোথাও যায় নাই। এই দেখেন এই পিনের মাথায় লেখা আছে কি? আরইজিএন। আরইজিএন লেখা আছে। আর আরইজিএন পিন হচ্ছে 22 নাম্বার। 22 নাম্বার। তো আর এখানে আছে গ্রাউন্ড, এই পিন আর কোথাও যায় নাই। তাহলে আরইজিএন থেকে যে ভোল্টেজটা আউটপুট হবে সেটাই হচ্ছে 2 নাম্বার পিনে আসবে। তা আরইজিএন এ 4.7 ভোল্ট এবং এই 2 নাম্বার পিনেও আমরা ভোল্টেজ ভ্যালু পাবো 4.7 ভোল্ট, এটা থাকতেই হবে। আচ্ছা, 3 নাম্বার পিন পিজি। এখন এই পিজি সম্পর্কে আমি সেদিন একটা কথা বলছিলাম। পিজি হচ্ছে আপনার পাওয়ার গুড, আর এটার আরেকটা নাম আছে কোয়ালকমের ক্ষেত্রে সিবিএল পাওয়ার এন। এইখানে আপনাদের একটা জিনিস বোঝার আছে, আমি একটু স্কেমেটিকে যাই, বিষয়টা একটু ক্লিয়ার করি। সরি, বিট ম্যাপে কয় নাম্বার পিনের কথা বলছি আমরা? 2 নাম্বার পিন, তাই না? এই যে 2 নাম্বার পিন। 2 নাম্বার পিন হচ্ছে এটা দিয়ে আসলে ব্লিঙ্কিং হচ্ছে, আমরা বনি হতে চাই। আচ্ছা, চার্জিং আইসি পিন নাম্বার 2। ও, পিন নাম্বার 3। 3 নাম্বার পিন কি? পিজি। আর এখানে কি লেখা আছে? সিবিএল পাওয়ার এন। কোনো সমস্যা নেই, দুইটা একই জিনিস। সিবিএল পাওয়ার মানে সিবিএল এর ফুল মিনিং হচ্ছে কেবল, আর পাওয়ার তো পিডব্লিউআর মানে হচ্ছে গিয়ে পাওয়ার। এন এন কি দ্বারা ডিনোট করা হয়, এন এর বিশ্লেষণটা আমি একটু পরে বলি, আগে এই জিনিসটা বুঝাই বলি। কেবল পাওয়ার। আচ্ছা, এই কেবল পাওয়ার দ্বারা আপনারা কি বুঝতেছেন? একটু মাথায় কার কি মাথায় আসতেছে? কেবল পাওয়ার বলতে কি বোঝা যাচ্ছে? মানে আমরা যে চার্জটা দেই না সেটা, মানে যে চার্জটা ঢোকে এটারই মনে হচ্ছে আমার। এক্স্যাক্টলি, গুড। এই জিনিসটাই যখন আপনি হচ্ছে ফোনটা অফ থাক আর অন থাক,
যেমন আমি আমার ইউটিউবের কিছু ভিডিওতে আপনাদেরকে বিসিডিটি বুঝাইছি, বিসিডিটি। সেই বিসিডিটির উল্টাটা হচ্ছে কোয়ালকমের ক্ষেত্রে সিবিএল পাওয়ার এন, মিডিয়াটেকের ক্ষেত্রে কি বিসিডিটি, মানে চার্জিং ডিটেকশন। আপনার যে কেবল যে কানেক্ট করলেন, চার্জিং পিনটা যে কানেক্ট করলেন, চার্জারটা যে ফোনের সাথে কানেক্ট করলেন, সেইটাই ডিটেকশন করবে হচ্ছে এই পিনের মাধ্যমে। এই পিন যদি সচল থাকে তাহলে আপনি যখন চার্জারটা কানেক্ট করতেছেন ফোনে, তখনই হচ্ছে আপনার ফোনের মধ্যে চার্জিং লোগোটা দেখাচ্ছে। তো এই যে চার্জিং লোগোটা দেখাবে সেটাই হচ্ছে কি, ওটার মাধ্যমে আমরা কি বুঝলাম যে ডিটেকশন হচ্ছে, হ্যাঁ চার্জ কি হইলো, ডিটেকশন হইলো। যেমন আমরা যখন সিম লাগাই ফোনে, সিম ঢুকানোর পরে নেটওয়ার্ক আসুক বা না আসুক, সিমের তো একটা বার আসে না, তখন আমরা কি বুঝি যে সিমটা ডিটেকশন হয়েছে, এই জিনিসটা আমরা বুঝতে পারি। সেম জিনিস হচ্ছে এরকম যে এই সিবিএল পাওয়ার এন মানে কেবল পাওয়ার এন, এই লাইনের মাধ্যমে ডিটেকশন হয়। এখন সিবিএল পাওয়ার এন হচ্ছে কোয়ালকমের ক্ষেত্রে, কোয়ালকমের চার্জিং আইসি টু পাওয়ার আইসির সাথে ব্যবহার করা হয়, কিন্তু এইখানে মিডিয়াটেক যেহেতু এটা হচ্ছে বিকিউ সিরিজের চার্জিং আইসি, এখানে কেন ইউজ করা হলো? এই ফোনটাতে স্পেসিক্যালি এই ফোনটাতে হচ্ছে চার্জিং আইসি মিডিয়াটেকের, পাওয়ার আইসি হচ্ছে কোয়ালকমের। এটা মূলত কোয়ালকম বেস ফোন। এইখানে কোয়ালকমের মধ্যেই মিডিয়াটেকের চার্জিং আইসি বিল্ডিং করা আছে। আপনারা এখানে দেখতে পাচ্ছেন কিনা, কোয়ালকম MSM 8917, এটা হচ্ছে এটার সিপিইউ। আর এইখানে যে হচ্ছে ইয়েটা দেয়া আছে, পাওয়ার আইসিটা আছে, পাওয়ার আইসিটা হচ্ছে PM8937। এটা মূলত কোয়ালকম বেস ফোন, কোয়ালকমের ভিতরে বিকিউআইসি বিল্ডিং করা আছে। এই জন্য এই সিস্টেমটা এরকম। যদি এটা মিডিয়াটেক বেস ফোন হতো তাহলে এই সিবিএল পাওয়ার এন 3 নাম্বার পিন, সিবিএল পাওয়ার এন না থেকে এই 3 নাম্বার পিন থাকতো কি বিসিডিটি অথবা নট কানেক্টেড এনসি। বিসিডিটি এই যে বিবাস যে লাইনটা আসতেছে, এই বিবাস লাইনটাই আরেকটা লাইন ডিরেক্টলি পাওয়ার আইসিতে চলে যেত, সেই লাইনটার নাম হতো বিসিডিটি, এই বিবাস থেকেই চলে যেত। তো বিবাস কেন এখানে ডিভাইডেড করা হয় নাই? বিবাস এখানে লাইন একটাই এবং সেটা ডিরেক্টলি চার্জিং আইসির সাথে কানেক্টেড। তার কারণ কি, যেটা কোয়ালকম বেস ফোন, এখানে বিসিডিটি লাগবে না, এখানে বিসিডিটি কি সিবিএল পাওয়ার এন। বিষয়টা বুঝতে পারছেন আপনারা? এখন সবাই একটু আওয়াজ দিন, এই লাইনটা যদি মিসিং হয়ে যায় তাহলে কি সমস্যা হতে পারে? গুড, এই জিনিসটাই আমরা বুঝবো না যে চার্জ হচ্ছে কি হচ্ছে না। এখন তাহলে এটা মাথায় ধরে রাখেন, কোয়ালকম আইসির যখন আমরা চার্জিং সেকশন শিখব, তখন এই সিবিএল পাওয়ার এন যদি মিসিং থাকে তাহলে কি হবে না, চার্জ ডিটেক্টই হবে না, যে ফোনে চার্জ হচ্ছে কি না হচ্ছে এটা দেখাবেই না। ঠিক আছে, এইটার সাথে কিন্তু পার্সেন্টেজ, চার্জের যে পার্সেন্টেজ শো করে, সেই পার্সেন্টেজের কোনো সম্পর্ক নাই। পার্সেন্টেজের ইস্যু অন্য জায়গায়, সেটা আমরা পর্যায়ক্রমে দেখে নিব। বাট যখন যে জিনিসটা সামনে আসতেছে সেইটা আমরা মনে করে নিই। তাহলে মিডিয়াটেকের ক্ষেত্রে চার্জ ডিটেকশন হয় কিসের মাধ্যমে? বিসিডিটি লাইনের মাধ্যমে। আর কোয়ালকমের ক্ষেত্রে সিবিএল পাওয়ার এন। বিষয়টা ক্লিয়ার? এখন তবে বিসিডিটি লাইন সম্পর্কে যারা আপনার আগের ভিডিওটা দেখতো যদি, তাহলে না দরকার নাই। শোনেন আমি বলি, আমি এরপরে মিডিয়া আপনাদেরকে শুধু এই একটা আইসি দেখাই যে সরাই দিব এরকম না, আমি আরো বেশ কিছু বিকিউ আইসি নিয়ে আলোচনা করব, সেগুলোতে পরিপূর্ণ পূর্ণাঙ্গ লাইনগুলো দেওয়া আছে এবং বিকিউর যে আপডেট যে আইসিগুলো আসতেছে, এখন বর্তমানে যে আপডেট আইসিগুলো আছে যেখানে ফাস্ট চার্জিং বিল্ডিং করা আছে, সেই আইসিগুলো যখন পড়বো ওখানে এক্সট্রা কিছু পিন ফাংশন পাবেন। এবং মিডিয়াটেক বেস যেটা হবে সেটার মধ্যে অবশ্যই বিসিডিটি পেয়ে যাবেন এবং ফিউল গেজ পেয়ে যাবেন। তো সেইখানে গেলে আপনারা বিষয়টা ক্লিয়ার হবেন। কিন্তু এখন সামনে যে জিনিসটা আসতেছে, এটা যেহেতু কোয়ালকম প্লাস বিকিউ এর একটা মিশ্রণ, সুতরাং আমরা এটা এইভাবেই শিখি। পরেরটা আমরা যে সেকশন ওয়াইজ আলাদা আলাদাভাবে এবং হচ্ছে আপনার সিপিইউ ওয়াইজ আলাদা আলাদাভাবে শেখার চেষ্টা করব। ঠিক আছে, তাহলে এই 3 নাম্বার পিনের ব্যাপক কাজ। ধরেন এই পিনটা মিসিং হয়ে গেলে কি হবে, যে এই পিনটা থেকে একটা ভোল্টেজ কোথায় যায়, পাওয়ার আইসিতে যায়। পাওয়ার আইসিতে যাওয়ার পর পাওয়ার আইসিটা কি হয়, ওকাপ হয়। তো একটা ফোন ওপেন হওয়ার জন্য বেশ কিছু পাওয়ারের প্রয়োজন হয়। সেই পাওয়ারগুলো হচ্ছে বিভিন্ন ধরনের এলডিও ভোল্টেজ, বিভিন্ন ধরনের কোর ভোল্টেজ, হ্যাঁ, এবং হচ্ছে আরও অনেক কিছু। সেই ভোল্টেজগুলো জেনারেট হয় এই 3 নাম্বার পিনের একটা ভোল্টেজ দিয়েই। ঠিক আছে,
এই ভোল্টেজটা পেয়েই পাওয়ার আইসি কি হয়, ওকাপ হয়। পাওয়ার আইসি ওকাপ হওয়ার পরে বাকি ভোল্টেজগুলো সে কি করে, জেনারেট করে সিপিইউ রে কি করে, প্রোভাইড করে। এবার সিপিইউ জাগ্রত হয়, জাগ্রত হওয়ার পরে আমরা ডিসপ্লেতে চার্জিং লোগোটা দেখতে পাই। আচ্ছা, এই হলো এটার বিষয়। এবার আমরা যারা বলেন। যে মাইক্রোফোন অন করে রাখছে ওদের একটু এতটুকু করে দেন, ওনাদের জন্য কথাগুলো শোনা যায় না ঠিক মতো। আচ্ছা, আমি এখান থেকে এখানে সবারই মাইক্রোফোন হচ্ছে হোল্ড আছে, তো তারপরে হচ্ছে যাকে পাবো নতুন আমি বলে দিব, সমস্যা নেই। আচ্ছা, যাই হোক, এখন 3 নাম্বার পিন আমরা বললাম, সেটা হচ্ছে পিজি অথবা সিবিএল পাওয়ার এন। এই পিজি মানে পাওয়ার গুড, এইটা মিডিয়াটেকের ক্ষেত্রে এনসি থাকবে। কেন এনসি থাকবে? মিডিয়াটেকের ক্ষেত্রে পিজি পিনের কোনো কাজ নাই, মিডিয়াটেকের ক্ষেত্রে এই পিন এনসি। তখন কি হবে, এখান থেকে একটা লাইন থাকবে বিসিডিটি। বিসিডিটি কোথেকে থাকবে? এই চার্জিং আইসির 1 নাম্বার পিনের সাথে কানেক্টেড থাকবে বিসিডিটি, এবং এই বিভাস লাইনের মাধ্যমে, মূলত এই বিভাস লাইনের সাথে কানেক্টেড থাকবে বিসিডিটি, এবং সেই লাইনটা চলে যাবে পাওয়ার আইসিতে। এখানে যেমন এই সিবিএল পাওয়ার এন ডিরেক্টলি কোথায় চলে গেছে, পাওয়ার আইসিতে চলে গেছে। আমরা বিটম্যাপের মাধ্যমে একটু দেখে নিই। 3 নাম্বার পিন, একটা টেস্ট পয়েন্ট আছে এখানে, এবং এটা ডিরেক্টলি কোথায় চলে গেল, পাওয়ার আইসিতে। আচ্ছা, এই প্রত্যেকটা পিনের কত ভোল্টেজ ভ্যালু আমরা একটু পরে মেজারমেন্ট করব, মেজারমেন্ট করে দেখবো, 1 বাই 1 দেখবো, আমরা কোনো কিছু বাকি রাখবো না, হোক ডিলে হোক, বাট হচ্ছে যেই সেকশনটা শিখবো সেটা যেন আমাদের মাথার মধ্যে প্রপারলি ঢুকে। আমি যেই জিনিসটা চাচ্ছি, গতানুগতিক ট্রেনিং সেন্টারে যে জিনিসগুলো শেখায় তার চাইতে যেন একটু ডিফারেন্ট ধারণা আপনারা এখানে পান, ইনশাল্লাহ আমি সেটার জন্য চেষ্টা করব। চার নাম্বার পিন কি বলছিলাম, স্ট্যাটাস। স্ট্যাটাস কি, যে চার্জিং যে হচ্ছে সেটার জন্য যে এলইডি ইন্ডিকেট করা থাকে, চার্জার কেবল লাগানোর সাথে সাথে যে সমস্ত ফোনে এলইডি দেয়া আছে সেই এলইডি গুলো ব্লিঙ্কিং করে, যখন চার্জ হয় তখন হচ্ছে জ্বলে, যখন চার্জ ফুল হয়ে যায় তখন হচ্ছে গিয়া সবুজ সবুজ লাইট ধারণ করে, কালার ধারণ করে, যখন চার্জ হতে থাকে তখন রেড লাইট জ্বলে, আর যদি ওই আইসিতে ওই সেকশনে ফল্ট থাকে তখন হচ্ছে এটা বারবার ব্লিঙ্কিং হতে থাকে, টিপ 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 করতে থাকে। আবার যখন চার্জ কানেক্টেড না থাকে তখন কি হয়, যে আপনার চার্জের ঘর চার্জ শেষ হয়ে গেলে লাল হয়ে যায়, চার্জ ফুল হয়ে গেলে সবুজ থাকে, অথবা যে চার্জার ইয়ের মধ্যে এরকম করে লাঠির মতো দেয়া থাকে সেগুলো একটা একটা করে কমে। সেই জিনিসগুলো, সেই স্ট্যাটাস, এখানে যে কালার, অনলি কালার, সেই কালারগুলো লাল নীল সবুজ অথবা এলইডি জ্বালানোর জন্য যেই কাজ, সেটা হচ্ছে এই স্ট্যাটাস পিন করে থাকে। তো এরপর কি বলেন, এটা হচ্ছে এই যে স্ট্যাটাস, হ্যাঁ এই স্ট্যাটাস এখন তো এটা শুধুমাত্র একটা দাগ দিয়ে রাখছে, হ্যাঁ এটা কি এই ওই ফোনে যে ফোনটা ডায়াগ্রাম বের করা আছে ওই ফোনে কি কানেক্টেড আছে কিনা নাকি অন্য কোনো কিছু, যার কারণে এইখানে আমরা তো স্ট্যাটাস পিন কয় নাম্বার আছে, 4 নম্বরে। তাহলে আমরা 4 নাম্বার পিনটা দেখি কই গেছে, 1 2 3 4, এখানে কি দেখাইছে, এনসি। বিট ম্যাপে এখানে দেওয়া আছে এনসি, বাট এটা কানেক্টেড। এটার সাববোর্ডে একটা হচ্ছে এলইডি দেয়া আছে, আমি আপনাদের একটু পরে প্র্যাকটিক্যাল দেখাবো, তখন দেখতে পাবেন। এইখান থেকে এই লাইনটা ডিরেক্টলি হচ্ছে কোথায় চলে গেছে, বি2বি কানেক্টরে চলে গেছে, বি2বি কানেক্টর থেকে একদম নিচে সাববোর্ডে চলে গেছে। সেটা আমি একটু পরে আপনাদেরকে দেখাচ্ছি, এই লাইনের ভেদও পাবেন আপনারা। আপাতত একটু মাথায় নোট করে নেন যে পিনের কাজ এইটা। তারপরের পিন ছিল হচ্ছে 5 নাম্বার পিন, সিরিয়াল ডাটা, সিরিয়াল ক্লক। মানে ডাটা ক্লকের কথা তো আগে বলছিলাম, তাই না? যে ডাটা ক্লক হচ্ছে মনিটরিং প্রোটোকল লাইন। এই প্রোটোকলের লাইনের মাধ্যমে আইসি সিপিইউ এখান থেকে ডাটা হচ্ছে রিড করবে এবং এখান থেকে এখানে ডাটা দিবে। চার্জিং রিলেটেড যেই ধরনের ইনস্ট্রাকশনের প্রয়োজন হয় সেই ধরনের ইনস্ট্রাকশন হচ্ছে এই দুই লাইনের মাধ্যমে, ক্লকের মাধ্যমে কোনো কিছু এখানে পাঠাবে না। ক্লক হচ্ছে এই যে ডাটা লাইনটা যে কাজ করবে, সেটা যে প্রয়োজনীয় শক্তি বা সিঙ্ক্রোনাইজিং সেটা করবে হচ্ছে ক্লক, কিন্তু ডাটা লাইনের মাধ্যমে এখান থেকে তথ্য দিবে এবং তথ্য নিবে। আচ্ছা, তারপর হচ্ছে 7 নাম্বার পিন হচ্ছে ইন্টারাপ্ট। যেই আইসির সাথে ইন্টারাপ্ট পিন থাকবে সেই ইন্টারাপ্ট পিনের মাধ্যমে কি হয়,
ইন্টারাপ্ট পিনের মাধ্যমে ফল্ট, ওই সেকশনের অনলি ফল্ট হচ্ছে গিয়া সিপিইউ কি করবে, এই পিনের মাধ্যমে ফল্ট ডিটেক্ট করবে এবং প্রয়োজনে এই পিনের মাধ্যমে কমান্ড আসবে, কমান্ড আসার পরে এই সেকশনটাকে ডিসেবল করবে। তো ইন্টারাপ্ট পিন হচ্ছে শুধুমাত্র কি নিয়ে কাজ করে, ফল্ট ইন্ডিকেশন। এবং এখানে একটু বলেন। ইন্টারাপ্ট করে, আচ্ছা তার মানে কি সিরিয়াল ক্লক যেটা সব যত ধরনের এইচডিএস এর লাইন আছে সব জায়গায় কি এসএল লাইন আপনার ফ্রিকোয়েন্সি অনলি ফ্রিকোয়েন্সি জেনারেট করবে এবং এই ডাটা লাইনের সাথে একটা সিঙ্ক্রোনাইজিং অবস্থায় থাকবে। এ যদি হচ্ছে না আসে, এখানে যদি ফ্রিকোয়েন্সি না আসে এই ক্লক লাইনে, তাহলে কখনোই ডাটা লাইন কাজ করতে পারবে না। সেই জন্য একে অপরের সাথে সিঙ্ক্রোনাইজিং অবস্থায় থাকে। আমরা যখন প্রোটোকলগুলো শিখব তখন এটা সম্পর্কে বিস্তারিত আরও অনেক ধারণা পাবেন। অনেক ধরনের প্রোটোকল হচ্ছে মাদারবোর্ডে ইউজ করা হয়। তো এই দুইটা লাইন যেই সমস্ত আইসির সাথে কানেক্টেড থাকবে এটাকে আমরা কি বলি, I2C প্রোটোকল। I2C প্রোটোকলের সুবিধা হচ্ছে এই একটা লাইনের মাধ্যমেই একটা আইসিরে নিয়ন্ত্রণ করা যায়। একটা লাইনের মাধ্যমে 2-3টা আইসিরে নিয়ন্ত্রণ করে না। আর বিশেষ করে সুবিধা হচ্ছে এটা আইসি টু আইসি, সংক্ষিপ্ত পরিসরে যে আইসিগুলো আছে বা সংক্ষিপ্ত পরিসরে যে সেকশনগুলো আছে সেগুলোকে ইন্টারনালি হচ্ছে এই মনিটরিং করার জন্য এই ডাটা ক্লক ব্যবহার করা হয়। তারপরে 8 নাম্বার পিন এখানে এনসি, বাট এটা অন্য আইসিতে যাওয়ার পরে আমরা পাবো এটার নাম হচ্ছে ওটিজি। যে আইসিতে পাবো সেই আইসিতে ওটিজি নিয়ে আলোচনা করবো। 9 নাম্বার পিন হচ্ছে সি মানে হচ্ছে চার্জ এনেবল। এখানে একটা 10K রেজিস্টারের মাধ্যমে এটা গ্রাউন্ড করা আছে। আমরা পরবর্তীতে যখন একটা আপডেট বিকিউআইসি পড়বো তখন দেখবেন যে এই পিনটা ডিরেক্টলি সিপিইউর সাথে কানেক্টেড। তো এটা সিপিইউর সাথে কানেক্টেড থাক আর গ্রাউন্ডের সাথে কানেক্টেড থাক, এটা লজিক যখন লো থাকবে তখন হচ্ছে চার্জ এনেবল, তখন হচ্ছে গিয়া এই আইসিটা অন থাকবে। এটা লজিক যখন হচ্ছে হাই থাকবে, হাই মানে হচ্ছে যখন সিপিইউ এই যে হচ্ছে ইন্টারাপ্ট লাইনের মাধ্যমে এআইসিকে কমান্ড দিবে যে হচ্ছে এই সেকশনে ফল্ট পাওয়া গেছে, তুমি এটারে বন্ধ করো, তখন এটা লজিক হাই হয়ে যাবে। যখন এটা লজিক হাই হয়ে যাবে তখন হচ্ছে গিয়া চার্জিং অফ, তখন সব ঠিক আছে। এইখানে বিবাস আসতেছে, এইখানে বিপিএস পাওয়ার প্রডিউস হচ্ছে, বাট এই যে বিব্যাট লাইনটা আছে এখান থেকে কোনো চার্জ আউট হচ্ছে না, কোনো চার্জই আউট হবে না, সব ঠিক আছে, কিন্তু চার্জ আউট হচ্ছে না। তার মানে এই যে যতগুলো পিন এখানে দেওয়া আছে কোনো একটা পিনে সমস্যা হওয়ার কারণে এই সির মাধ্যমে চার্জিং আইসিটাকে ডিসেবল করা হয়েছে, যার কারণে হচ্ছে চার্জিং আইসি ডিসেবল অবস্থায় আছে, চার্জ হবে না। তো সি হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট একটা পিন। এটা এই আইসির ক্ষেত্রে এটা কন্টিনিউয়াসলি এনেবল, এটা যেহেতু গ্রাউন্ড করা আছে, এখান থেকে যে ইনস্ট্রাকশনটা পাবে পাওয়ার মাধ্যমে এই সিতে 10K একটা রেজিস্টার আছে, 10K রেজিস্টারের মাধ্যমে খুব সামান্য একটা ভোল্টেজ গ্রাউন্ডে ড্রপ হবে। যখনই সামান্য পরিমাণ একটা ভোল্টেজ গ্রাউন্ডে ড্রপ হবে তখন চার্জিং আইসিটা কি হবে, অন হবে। তো এই সির ফুল মিনিং হচ্ছে চার্জ এনেবল, এবং এই লাইনের মাধ্যমেই হচ্ছে আইসিকে এনেবল প্লাস ডিসেবল করা হয়। আচ্ছা ভাইয়া বলেন। এখানে সি এর মধ্যে যে এক মাথায় তো গ্রাউন্ড করা, অন্য মাথায় তো যে চার্জিং এসির যে ভোল্টেজটা আছে ওইটাই পাওয়া যাবে, তাই না? হ্যাঁ, চার্জিং আইসির যে ভোল্টেজটা আছে সেটা পাওয়া যাবে না। এইখানে খুব সামান্য একটা মিলি ভোল্ট, সেটা হতে পারে 0.5 মিলি ভোল্ট, অ্যাম্পিয়ার সরি 0.5 মিলি অ্যাম্পিয়ার, এরকম একটা কারেন্ট এখানে পাবেন। এখানে এই যে এখানে 5 ভোল্ট আসছে, সে 5 ভোল্ট যেখানে পাবেন এরকমটা না। এই পিনটা অবশ্যই এটা আপনার কনফার্ম হবে কি করে, যেহেতু এটা স্কিমেটিকে কি দেওয়া আছে, গ্রাউন্ডের সাথে কানেক্ট করা আছে। সুতরাং আপনারা মেজারমেন্ট করে দেখবেন যে এই রেজিস্টারের ভ্যালু 10K আছে কিনা, এবং এই রেজিস্টারের এই প্রান্তে মেজারমেন্ট করবেন, করে দেখবেন যে এটা গ্রাউন্ডের সাথে কানেক্টেড করা আছে কিনা, এই প্রান্ত গ্রাউন্ডের সাথে আছে কিনা। যদি এই প্রান্ত গ্রাউন্ডের সাথে থাকে তাহলে আপনি কনফার্ম যে এই লাইনটা ঠিক আছে। ওকে, জি জি ওকে। যখন এটা গ্রাউন্ডে থাকবে না, যখন এটা সিপিইউতে থাকবে, সিপিইউর সাথে কানেক্টেড থাকবে, তখন এখানে একটা জিআর ভ্যালু পাবেন। আর যখন এটা গ্রাউন্ডে কানেক্টেড থাকবে তখন এখানে কি পাবেন, 0 পাবেন। ভাই এটা 15 মিনিট হয়ে গেছে, অলরেডি হয়ে যাবে, বন্ধ হয়ে যাবে না, এটা 1 ঘন্টা পরে বন্ধ হবে। This call will end in 15 minutes. ওকে, নো ইস্যু, আমরা 15 মিনিটস পরে আবার রিকল করব, সমস্যা নাই। আমি গ্রুপের মধ্যে হচ্ছে আবার হচ্ছে আপনার
লিঙ্ক শেয়ার করবো, ওখান থেকে একটু জয়েন হয়ে নেবেন। কিছুদিন একটু ঝামেলা হবে, এরপরে এটা ঠিক করে নেব ইনশাল্লাহ। যাই হোক, আমরা এইবার 10 নাম্বার পিন, নতুন ক্লাস শুরু এখান থেকে। 10 নাম্বার পিন এখানে কি আছে? এনসি। তার মানে এটা নট কানেক্টেড, এইটা এখানে কোনো কাজ নাই। 10 নাম্বার পিনের কাজ বিকিউআইসিতে যেখানে দেয়া থাকবে শুধু সেখান থেকেই শিখবো, এক্সট্রা কিছু শিখতে যাব না। যখন যেটা আসবে সামনে সেটাই শিখে নেব। আচ্ছা, এবার আমরা 11 নম্বরে আসি। 11 নম্বর কি আছে? টিএস। টিএস এর মানে কি আপনারা জানেন? টেম্পারেচার সেন্সিং। হ্যাঁ, টেম্পারেচার সেন্সিং। এইখানে একটা ডায়াগ্রাম আছে আলাদা। টিএস কার সাথে কানেক্টেড? আরইজিএন এর সাথে। আরইজিএন কোত্থেকে আসছে? এই আইসিরই 22 নাম্বার পিন, তাই না? এই আইসিরই 22 নাম্বার পিন হচ্ছে আরইজিএন, এবং আরইজিএন কানেক্টেড হচ্ছে 11 নাম্বার পিনের সাথে। এই লাইনে আর কোথাও যায় নাই। তো এই আইসিতে দুইটা রেজিস্টার আছে। বলেন। পাওয়ার সিলেকশন থেকে আরইজিএন যে নাম্বার পিনে ইন হতো, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এটা কি সেম 11 নম্বর পিনে আসছে এরকম কিছু? হ্যাঁ, এই একটা পিন এখান থেকে ডিরেক্টলি কোথায় গেছে? আমার হচ্ছে 3 নাম্বার পিনে, সরি 3 নাম্বার পিন না, সরি কোথায় জানিছিল? পাওয়ার সিলেকশন। এই দে 2 নাম্বার পিনে, তাই না? আরইজিএন 2 নাম্বার পিন হয়ে 11 নাম্বার পিন, ঠিক আছে? এখন 2 নাম্বার পিনে হচ্ছে আরইজিএন এর ডিরেক্ট যে ভোল্টেজটা 4.7 ভোল্ট, 4.7 ভোল্ট। এই 4.7 ভোল্ট ডিরেক্টলি 2 নাম্বার পিনের সাথে কানেক্টেড। এখানে মেজারমেন্ট করলে আপনারা 4.7 ভোল্ট পাবেন, বাট এইখানে মেজারমেন্ট যদি করেন 11 নাম্বার পিনে, তাহলে এখানে কত ভোল্ট পাবেন? এইখানে একটা সার্কিট আছে, এই সার্কিটটা হচ্ছে ভোল্টেজ ডিভাইডার সার্কিট। এই দুইটা রেজিস্টার আছে 10K 10K। একটার প্রান্ত হচ্ছে গ্রাউন্ডের সাথে কানেক্টেড, আর একটা হচ্ছে ডিরেক্টলি লোডের সাথে কানেক্টেড, তাই না? এটা ভিজিডিটি লাইন যেভাবে কাজ করে ওইভাবে কাজ করতেছে, সেম ভাবে কাজ করতেছে। এটার ক্যালকুলেশনটা কি আমরা জানি? জি জানি ভাইয়া। আবার যদি আচ্ছা, আমি আবার একটু আপনাদেরকে দেখানোর চেষ্টা করি। আপনারা একটা কাজ করতে পারেন, একটা দুইটা জায়গা থেকে আমি এটা ক্যালকুলেশন করে নিতে পারি। একটা হচ্ছে আমি নিজে নিজে ক্যালকুলেশন করে নিতে পারি, আর একটা হচ্ছে ওয়েবসাইট থেকে ক্যালকুলেশন করে নিতে পারি। আমি দুইটাই আপনাদেরকে দেখাচ্ছি। প্রথমত এইখানে ভোল্টেজ আরইজিএন এর ভ্যালু কত? 4.7 ভোল্ট। এই সবাই একটু কথা বললেন কেন? সবাই কথা বললে কি হবে? আপনাদের জড়তা থাকলে সেটা কেটে যাবে। এবং যেই জায়গাটা থেকে বুঝতেছেন না আমাকে কোশ্চেন করেন, কোনো সমস্যা নাই। দরকার হলে এক চার্জিং আইসিতে 1 সপ্তাহ কাটাই দেবো, কোনো সমস্যা নাই। আমার সমস্যা নাই, আমি শিখাইতে চাই। আর এইটা ভাই এত সহজ করছি আপনাদের জন্য, আপনারা হচ্ছে চিন্তা করে একটু দেখেন যে আমি যেইভাবে আপনাদেরকে সার্ভিসটা প্রোভাইড করতে চাই, এবং যেভাবে হচ্ছে যেই লো কস্টিংয়ে হচ্ছে এটা করতে চাই, অন্য কেউ এইভাবে করে কিনা আমি জানি না। অনেকে অনেক প্রলোভন দেখে। আমি হচ্ছে আজকে ফেসবুকে কয়েকটা জিনিস দেখলাম যে এত এত ফ্যাসিলিটিস দিয়ে এই জিনিসগুলো দিচ্ছে। তো এই ফ্যাসিলিটিসের পরেও ওখান থেকে কাজ শিখেও অনেকে খোঁজে যে আমি কেন পারতেছি না, আমি আর কোথায় গেলে শিখতে পারবো। তো যাই হোক, যার যেটা হচ্ছে বিশ্বাসের জায়গা। এখন দেখেন, আরইজিএন এ ভোল্টেজ ভ্যালু হচ্ছে 4.7 ভোল্ট, 4.7 ভোল্ট এটার ভোল্টেজ ভ্যালু। সূত্রটা হচ্ছে এরকম, ভোল্টেজ ডিভাইডার আমরা এই পিনে মূলত এই কাজটা করতেছি, এই পিনে আমরা কত ভোল্ট পাবো সেটা বের করব। এখানে ভোল্টেজ ডিভাইডার, তাহলে বিডি সংক্ষেপে লিখলাম, হ্যাঁ, বিডি সমান সমান ভোল্টেজ ডিভাইডার ইকুয়াল টু, এইখানে দুইটা রেজিস্টার দেয়া আছে, সেই দুইটা রেজিস্টার, এইখানে একটা রেজিস্টার আছে ডিরেক্টলি লোডের সাথে, আর এইখানে একটা রেজিস্টার আছে গ্রাউন্ডের সাথে। লোডের সাথে যে রেজিস্টারটা থাকবে সেটাকে আমরা কি বলবো? পুল আপ। আর গ্রাউন্ডের সাথে যে রেজিস্টারটা থাকবে সেটাকে আমরা বলবো কি? পুল ডাউন। ঠিক আছে? তাহলে এই রেজিস্টার হচ্ছে R2, গ্রাউন্ডের সাথে যে রেজিস্টার থাকবে সেই রেজিস্টার হচ্ছে R2, আর লোডের সাথে যে রেজিস্টার থাকবে সেই রেজিস্টার হচ্ছে R1। এটুকু আমরা বুঝতে পারছি? তাহলে সূত্রটা হবে এরকম যে বি ইনটু মানে হচ্ছে গুণ R2
লেখাও ভালো হচ্ছে না। R2 আর নিচে কি হবে R1 প্লাস R2। ঠিক আছে, এইটাকে যদি আমরা ক্যালকুলেশন করি তাহলে দেখি কি দাঁড়ায়। আচ্ছা সবাই একটু এবার মনোযোগ সহকারে জিনিসটা দেখেন এবং হচ্ছে আমাকে না বুঝতে পারলে কোশ্চেন করেন। তাহলে এখানে বির ভ্যালু কত 4.7 ভোল্ট, তাহলে লিখলাম 4.7, এর সাথে গুণ দেব আমরা কত R2 ভ্যালু কত 10K, তাই না? তাহলে 10K না লিখে আমরা ডিরেক্টলি 10 লিখলাম, তাহলে কত আসলো 47। আচ্ছা নিচে যদি হচ্ছে এই R1 প্লাস R1 এর মান কত 10 আর R2 এর মান কত 10, তাহলে কত হয় 20। তাহলে 47-এ আমরা যে 20 দিয়ে ভাগ দেই কত আসে দেখি 2.35, 9 মিনিট আছে তাই তো, ওকে 9 ইস্যু 2.35। তাহলে এখানে আমরা টিএস এ কত পাবো 2.35, সবাই একটু আওয়াজ দেই 2.35। আচ্ছা এই 2.35 11 নম্বর পিনে যদি না পাই তাহলে কি হবে ওভার টেম্পারেচার টু হাই, টেম্পারেচার টু লো। বুঝতে পারছেন বিষয়টা আপনারা? তাহলে প্রথম কন্ডিশন হচ্ছে টেম্পারেচার সেন্সিং। এই আইসি টেম্পারেচার সেন্সিং করবে, কার টেম্পারেচার সেন্সিং করতেছে এটা ব্যাটারি টেম্পারেচার সেন্সিং করতেছে। এবং এই ব্যাটারি টেম্পারেচার সেন্সিং করার জন্য এর ইনপুট ভোল্টেজ লাগবে হচ্ছে 4.7 ভোল্ট, এবং সেটা কোথা থেকে আসবে অবশ্যই আরজিএন থেকে আসতে হবে। এবং এই দুইটা রেজিস্টার এখানে যে প্রত্যেকটা আইসিতেই 10K থাকবে বিষয়টা কিন্তু এমন না, একটার ভ্যালু বেশি থাকতে পারে একটার ভ্যালু কম থাকতে পারে, কিন্তু ক্যালকুলেশন করলে আমার আউটপুট যে রেজাল্টটা আসে 2.3 বা 4 সেটাই কিন্তু হচ্ছে 2.3 বা 4 ভোল্টেজ আমরা 11 নম্বর পিনে পাবো। আচ্ছা এখন আমি এক কাজ করি, আমি তাহলে 11 নম্বর পিনের আমরা আরেকটা কাজ করতে পারি। 11 নম্বর পিন ক্যালকুলেশন করার জন্য আমি একটা ওয়েবসাইট দেখাই দিচ্ছি, সেই ওয়েবসাইটে গেলে আপনারা হচ্ছে এটা কিভাবে কাজ করে সেটা আপনারা হচ্ছে পেয়ে যাবেন। দেখেন এই যে এই সার্কিটটার মাধ্যমে মূলত হচ্ছে ভোল্টেজ ডিভাইডার ক্যালকুলেশন করে। এইখানে সুন্দর কয়েকটা জিনিস দেওয়া আছে। ইনপুট ভোল্টেজ বি ইন, তাহলে ইনপুট ভোল্টেজ কত ছিল 4.7 ভোল্ট। আচ্ছা রেজিস্ট্যান্স 1 রেজিস্ট্যান্স 2 এটা আমরা কিসে ওখানে কি ছিল কিলো ওহমস তাই না? হ্যাঁ কে ছিল না, তাহলে কিলোতে দিতে হবে না? আচ্ছা 10 এখানে দিলাম 10, তাহলে এর মাথায় কি থাকবে কে থাকবে না ওহমসে থাকবে না মেগা ওহমসে থাকবে, কোনটা থাকবে? আমি কাজ করতেছি পরে যাও। এখন আমরা এখান থেকে কিলো সিলেক্ট করে নিব, আর এটার ভ্যালু ছিল 10, এখান থেকেও সিলেক্ট করব হচ্ছে কিলো ওহমস। ক্যালকুলেট যদি করি কত আসে 2.35 আসছে। আমরা চাইলে এখান থেকেও ক্যালকুলেশন করে নিতে পারবো, অথবা আমরা ক্যালকুলেটরের মাধ্যমেও ক্যালকুলেশন করে নিতে পারবো, যেখান থেকেই ক্যালকুলেশন করি হিসাব সেম। আচ্ছা তারপরে হচ্ছে 12 নাম্বার পিন। 12 নাম্বার পিনের নাম হচ্ছে QON। এই QON এর ফুল মিনিং হচ্ছে কুইক টার্ন অন। এটা কিপ্যাড পাওয়ার এন। এই যে কিপ্যাড পাওয়ার আছে এটা হলো ডিরেক্টলি পাওয়ার কি কে বুঝাইছে, বুঝতে পারছেন? এই পিন পাওয়ার কি, পাওয়ার আইসি এবং চার্জিং আইসি, এই তিনটা আইসির সাথে কানেক্টেড থাকে। এই পিনে যখন আমরা পাওয়ার কিতে প্রেস করলে এই চার্জিং আইসির হচ্ছে লজিক লো এবং হচ্ছে
ইসের পাওয়ার আইসির লজিক লো, এইগুলো লজিক লো এর মাধ্যমে ফোনটাকে কি করায়, টার্ন অন করায়। এখন কথা হচ্ছে যে এইখানে আর একটা কাজ করে, সেটা হচ্ছে ফোর্স রিস্টার্ট। ফোর্স রিস্টার্ট বলতে হচ্ছে আপনার ফোন যখন হচ্ছে ধরেন হ্যাং করছে, ফোনটা কি অবস্থায় আছে, হ্যাং অবস্থায় আছে, তো আপনার ফোনে তো রিমুভেবল ব্যাটারি না, আপনার ফোনে হচ্ছে গিয়া ব্যাটারিটা অ্যাটাচ করা, আপনি চাইলেই হচ্ছে ব্যাক কভারটা খুলে ব্যাটারিটাকে ইয়া করতে পারবেন না। অথবা ধরেন ফোনটা প্রচণ্ড হিট হয়েছে, এমন হিট হয়েছে আপনি হাতে ধরে রাখতে পারতেছেন না, তখন কি করবেন, যে আপনি ফোনটাকে অফ করতে যাচ্ছেন, কোনোভাবেই অফ করতে পারতেছেন না, তখন আমরা যদি পাওয়ার কিকে 15 থেকে 20 সেকেন্ড হচ্ছে হোল্ড করে রাখি, তখন ফোনটা কি হয়, শাটডাউন হয় অথবা রিস্টার্ট হয়। সেই যে কাজটা করবে সেটা হচ্ছে QON, এই পিনের মাধ্যমে সেই কাজটা সম্পাদিত হয়। এটা হচ্ছে কুইক টার্ন অন, বুঝতে পারছেন? তাহলে এই পিনে ভোল্টেজ ভ্যালু কত থাকবে, কারো কোনো আইডিয়া আছে? 4.7 ভোল্ট অথবা 4 ভোল্ট অথবা 4.2 ভোল্ট, মানে বিপিএস পাওয়ার যা তাই থাকবে এখানে, তাই না? কিন্তু এটা তো মিডিয়াটেকের ক্ষেত্রে, কিন্তু এটা তো কোয়ালকম। কোয়ালকমের ক্ষেত্রে কত থাকবে তাহলে? জানি না। 1.8 ভোল্ট। কোয়ালকমের ক্ষেত্রে 1.8 ভোল্ট। আচ্ছা, মাইক্রোফোনগুলো একটু হোল্ড করে নেই, যখন প্রয়োজন হবে তখন হচ্ছে গিয়ে অন করে কথা বলবো। কার জানি মাইক্রোফোনটা অন আছে, আমরা মাইক্রোফোনগুলো একটু হোল্ড করে নেই, হ্যাঁ, যখন প্রয়োজন হবে তখনই কথা বলবো। আচ্ছা, ব্যাট, এই যে ব্যাট লাইন, শাহিন ভাই, আমাদের শাহিন ভাই হচ্ছে আমাদের সাথে অ্যাড নাই। 12 নম্বরটা তো কত ভোল্ট হবে? 12 নাম্বার কোনো সমস্যা নেই, 12 নাম্বার বলবো। 12 নাম্বারে হচ্ছে বলছি QON, যদি কোয়ালকমের ক্ষেত্রে ইউজ করা হয় 1.8 ভোল্ট থাকবে এখানে, আর যদি মিডিয়াটেকের ক্ষেত্রে ইউজ করা হয় তাহলে থাকবে বিপিএস পাওয়ার 3.7 ভোল্ট থেকে 4.2 ভোল্ট। আচ্ছা, এবার আমরা হচ্ছে বি ব্যাট, এই বি ব্যাট লাইন হচ্ছে কার সাথে কানেক্টেড, ডিরেক্টলি চার্জিং এসির সাথে কানেক্ট, সরি এই ব্যাটারির সাথে কানেক্টেড। তাই বি ব্যাট লাইনে কত ভোল্ট থাকবে, ব্যাটারির ভোল্টেজ যা তাই তো নাকি? তো বি ব্যাট নিয়ে নতুন করে কিছু বলার নাই, বি ব্যাট সম্পর্কে বিস্তারিত আলোচনা আছে, আগেই করে বলে নেই। এরপর সিস্টেম 15 নম্বর 16 নম্বর পিন হচ্ছে সিস্টেম। এই সিস্টেম হচ্ছে বিপিএস পাওয়ার, কোয়ালকমের ক্ষেত্রে বলা হয় বিপিএস, আর মিডিয়াটেকের ক্ষেত্রে বলা হয় বিসিস, একই জিনিস। রাজকুমার ভাই, আপনি মাইক্রোফোনটা একটু হোল্ড করে নেন, তাহলে যখন প্রয়োজন হবে তখন হচ্ছে আবার অন করে নিন। আচ্ছা, বিসিস আর বিপিএস একই জিনিস। তারপরে হচ্ছে দুইটা পিন আছে 17 নম্বর এবং 18 নম্বর, এটা কি পি গ্রাউন্ড। এই চার্জিং আইসিতে ভোল্টেজ ইন হয়েছে একটা পজিটিভ লাইন, বাট এটার আর কোনো কিন্তু গ্রাউন্ড নাই, আছে সি যে এখানে গ্রাউন্ডের সাথে কানেক্টেড, এটা তো আইসিকে এনাবল প্লাস ডিসেবল করার জন্য, বাট যেখানে পজিটিভ আছে সেখানে তো একটা নেগেটিভ লাইন চাই, তাই না? সেই নেগেটিভ লাইনটা হচ্ছে পিজি, মানে সরি পি গ্রাউন্ড, মানে পাওয়ার গ্রাউন্ড। এই পাওয়ার গ্রাউন্ড নেগেটিভ আইসির সাথে কানেক্টেড থাকতেই হবে, যদি কানেক্টেড না থাকে তাহলে কি হবে, আইসি আর কাজ করবে না, কারণ পজিটিভ নেগেটিভ ছাড়া কোনো ভোল্টেজ কাজ করে না। এরপর আসি আরইজিএন। আরইজিএন কি? তো আরইজিএন সম্পর্কে আমি একটু আগে বলছি যে আরইজিএনের এখানে
ভোল্টেজ ভ্যালু থাকবে হচ্ছে 4.7 ভোল্ট। এই আরজিএন হচ্ছে ইন্টারনাল এলডিও আউটপুট। এই যে চার্জিং আইসিটা আছে এটার ভিতরে যে এলডিও সার্কিটগুলো আছে সেই এলডিও সার্কিটগুলোর আউটপুট ভোল্টেজ হচ্ছে আরজিএন। আরজিএনের ভোল্টেজ ভ্যালু হবে হচ্ছে 4.7 ভোল্ট। আর তারপর আছে কি বিটিএসটি। বিটিএসটি হচ্ছে বুস্ট অ্যাপ। এই বুস্ট অ্যাপ হচ্ছে এই বুস্ট অ্যাপের মাঝখানে একটা ক্যাপাসিটর থাকে। দেখেন এটা ফুল মিনিং, এটার কাজ এটা আমি বিস্তারিত বলতেছি সবই এখন, কিন্তু এখানে আগে একটা কথা বলি যে এখানে একটা ক্যাপাসিটর আছে। এই ক্যাপাসিটরের ভ্যালু কত? 0.47 মাইক্রোফ্যারাড। এইটার দুই প্রান্তই হচ্ছে পজিটিভের সাথে কানেক্টেড। আপনারা আমার কথা শুনতে পাচ্ছেন? সবাই একদম নিরিবিলি তো, আমি মনে করতেছি কেউ নাই কানেক্টেড। যাই হোক, আচ্ছা, এই বিটিএসটি হচ্ছে এখানে 0.47 মাইক্রোফ্যারাড একটা ক্যাপাসিটর থাকে। আমি বহুত ফোন এইভাবে ঠিক করছি যে চার্জ হয় না, সারাদিন চার্জে লাগানো, চার্জের লোগো দেখাচ্ছে, সব ঠিক আছে, বাট অ্যাম্পিয়ার আপনার আই চার্জার অথবা হচ্ছে আপনার পাওয়ার সাপ্লাইয়ের সাথে যদি কানেক্টরে হচ্ছে চার্জ দেন, তাহলে ওখানে যে অ্যাম্পিয়ারটা দেখাবে সেই অ্যাম্পিয়ারটা 0.5 অথবা 0.4 এর উপরে কখনোই উঠতেছে না। সারাদিন চার্জে লাগানো আছে, বাট চার্জ কি হচ্ছে না, বাড়তেছে না। তার কারণ হচ্ছে এই বুস্ট অ্যাপ ক্যাপাসিটর যেখানে যেটা ছিল সেটা এখানে কানেক্টেড নাই। এটা হতে পারে। আবার একটা জিনিস হতে পারে যে হচ্ছে এইখানে যে ক্যাপাসিটরটা ছিল এই ক্যাপাসিটরটা শর্টিং হওয়ার কারণে এই ক্যাপাসিটরটা তুলে ফেলে দিয়েছেন, ভুল মানের একটা ক্যাপাসিটর এখানে লাগাইছেন, যার কারণে হচ্ছে চার্জ হচ্ছে না। স্পেসিক্যালি কিছু কিছু সেকশন আছে মোবাইল ফোনে, যেমন গ্রাফিক্স সেকশন, লাইট সেকশন, চার্জিং সেকশন, অডিও সেকশন। এই সমস্ত সেকশনে একটা করে ক্যাপাসিটর দেওয়া থাকে, যেই ক্যাপাসিটরের দুই প্রান্তই হচ্ছে পজিটিভ লাইনের সাথে কানেক্টেড। সাধারণত আমরা ক্যাপাসিটর কি দেখি, এক প্রান্ত থাকে হচ্ছে লোডের সাথে আর এক প্রান্ত থাকে গ্রাউন্ডে, বাট স্পেসিফিক কিছু কিছু সেকশনে এরকম একটা করে ক্যাপাসিটর মাদারবোর্ডে ওইটা একটাই থাকবে, একটা সেকশনে একটাই থাকবে, এবং ওইটার ভ্যালু যেই ভ্যালু আছে ওই ভ্যালুই থাকতে হবে, এবং এটা মাইক্রোফ্যারাডে আছে, এটা মাইক্রোফ্যারাডই থাকতে হবে, ন্যানোফ্যারাডে থাকলে হবে না। এখানে 0.47 মাইক্রোফ্যারাড দেয়া আছে, এখানে যদি ন্যানোফ্যারাড পিকোফ্যারাড লাগান কোনো কাজ হবে না, ভ্যালু ঠিকই আছে, বাট ওটার ফ্যারাড আলাদা, তাহলে কাজ করবে না। এইখানে এই ক্যাপাসিটরটাই লাগবে, এবং এই ক্যাপাসিটরটাকে বলা হয় ফ্লাইং ক্যাপ। ফ্লাইং ক্যাপ যার দুই প্রান্তই হচ্ছে পজিটিভ লাইনের সাথে কানেক্টেড থাকবে। এর এক পাশে ভোল্টেজ থাকবে, সেটা হোক মিডিয়াটেক, হোক কোয়ালকম, হোক স্পেকট্রাম। এক পাশে ভোল্টেজ থাকবে হচ্ছে 8 ভোল্ট অথবা 8.4 ভোল্ট, আর এক পাশে ভোল্টেজ থাকবে বিপিএস পাওয়ার যাতাই। বিপিএস পাওয়ার যদি আপনার 3.7 ভোল্ট হয় তাহলে 3.7 ভোল্ট, যদি 4.2 ভোল্ট হয় তাহলে 4.2 ভোল্ট। মানে যেহেতু এক পাশ বিপিএস লাইনের সাথে কানেক্টেড, আর এক পাশ হচ্ছে আইসির সাথে কানেক্টেড। আইসির সাথে যেই পাশ কানেক্টেড সেই পাশের ভোল্টেজ থাকবে হচ্ছে 4.0 ভোল্ট অথবা 8.0 ভোল্ট অথবা 8.7 ভোল্ট। আর বিপিএস এর সাথে যেই পাশ কানেক্টেড থাকবে সেই পাশের ভোল্টেজ ভ্যালু থাকবে 3.7 ভোল্ট থেকে 4.2 ভোল্ট। তাহলে এই লাইনটার এই জায়গাটাতে কি বুঝলেন আমাকে একটু বলেন তো, আওয়াজ দেন সবাই। যে এখানে যে ক্যাপাসিটরটা লাগানো আছে এখানে যদি আমরা অন্য ভ্যালুর, অন্য ফ্যারাডের একটা ক্যাপাসিটর যদি আমরা এখানে ইনক্লুডেড করি তাহলে কি কাজ করবে? আইডিয়া নাই। যারা হচ্ছে কাজ করছেন তারা জানবেন, যারা এই কাজটা করেন না তারা কখনো জানবেন না। এই ক্যাপাসিটরটা তুলবেন, এই ক্যাপাসিটরটা লোকেশন করে সেটা আমি দেখাবো একটু পরে। এই ক্যাপাসিটরটা তোলার পরে দেখবেন চার্জিং অবস্থা কি হয়। এই রেজিস্টারটা তুলবেন, আপনারা এক্সপেরিমেন্ট করবেন, নিজেরা টেস্ট করবেন। এই রেজিস্টারটা তুলে ফেলবেন, তুলে চার্জে দিয়ে দেখবেন যে কি অবস্থা হয়। এই ক্যাপাসিটরটা তুলে ফেলবেন, তুলে ফেলে আপনারা দেখবেন যে চার্জের কি অবস্থা হয়। এই আরজিএন লাইনটা এখানে এই লোডের এই রেজিস্টারটা মিসিং করে দিবেন, দিয়ে দেখবেন যে চার্জিং এর কি অবস্থা হয়। এইগুলো এক্সপেরিমেন্ট, এইগুলো আমি যে কথাগুলো বলতেছি সেই কথাগুলোর প্রত্যেকটার অ্যান্সার পাবেন যখন আপনারা এই এক্সপেরিমেন্টগুলো নিজেরা করবেন, তখন দেখতে পাবেন যে কি ঘটনা ঘটে। এখন এই যে বিটিএসটি, এই বিটিএসটির ফুল মিনিং হচ্ছে বুস্ট অ্যাপ। বুস্ট অ্যাপ কি? বুস্ট অ্যাপ হচ্ছে
এটা তো একটা মসফেটের মতো মূলত কাজ করে। এই চার্জিং আইসিটা একটা কিসের মতো কাজ করে? মসফেটের মতো। কিভাবে বুঝলাম? বাটন ফোনে দেখবেন শুধুমাত্র একটা ট্রানজিস্টর, একটা মসফেট ইউজ করে পুরো চার্জিং সেকশন বিল্ডিং করা। ইভেন বাটন ফোনেই না, অনেক স্মার্টফোনে একটা মসফেট অথবা দুইটা মসফেট, দুইটা ট্রানজিস্টর ইউজ করে কোনো ধরনের চার্জিং আইসি না দিয়েই একটা চার্জিং সেকশন বিল্ডিং করে ফেলছে, এবং ওই চার্জিং সেকশনটাকে এক্সটেন্ড করে এর সাথে আর একটা ফাস্ট চার্জিংয়ের ব্যবস্থা করে দিছে। তাই ওই ফোনটা দিব্যি চলতেছে, কোনো চার্জিং নাই, এতগুলো কোনো লাইন টাইনের কোনো কিছু দরকার নাই, শুধুমাত্র একটা মসফেট ইউজ করে। তাহলে এই চার্জিং আইসির মধ্যে অনেকগুলো মসফেট বিল্ডিং করা আছে। মূলত মসফেটের উপর ডিপেন্ড করেই হচ্ছে কি হচ্ছে এই চার্জিং আইসিটা বিল্ডিং করা। সেই মসফেটের কি, এটা হচ্ছে এই বিটিএসটি মসফেটের গেটে যে ভোল্টেজটা লাগে একটা মসফেট চলার জন্য। আমি এখানে একটু হালকা আঁকি আপনাদেরকে দেখাই। ধরি এটা একটা মসফেট, এটা একটা মসফেটের সিম্বল। এটা কি? গেট জি। এটা কি? মসফেটের 3টা প্রান্ত থাকে। মসফেট নিয়ে আপনাদেরকে এক্সট্রা একটা ক্লাস নিব, ওখানে বিস্তারিত বলবো। আগে একটু সংক্ষেপে দেখাই। গেট, এটা হলো সোর্স এস, আর এটা হচ্ছে ড্রেইন। এখন ধরেন সোর্সে 5 ভোল্ট আসছে চার্জার থেকে, 5 ভোল্ট। এই 5 ভোল্ট যখন এখানে আসছে তখন এইখান থেকে ভোল্টেজটা এসে এখান থেকে আউটপুট হওয়ার কথা, এটা হলো আউটপুট। তো এই ভোল্টেজটা আউটপুট হবে না যতক্ষণে এই গেটে একটা হালকা ভোল্টেজ বা সামান্য একটা ভোল্টেজ যখন এখানে না পাবে। যখনই এখানে সামান্য একটা ভোল্টেজ পাবে তখন হচ্ছে কি হবে? এই লাইনটা ট্রিগার হবে। ট্রিগার মানে হচ্ছে কি, যে পাওয়ার কিতে চাপ দিলেন, সুইচটা অন হলো, এইরকম। তখন এই সুইচটা অন হয়ে এখানে যত বেরিয়ে থাকবে সেগুলো ভেঙে ড্রেন থেকে পাওয়ারটা কি হবে? আউটপুট হবে। এরকম একটা প্রসেস। বলেন, এখানে কি নেগেটিভ ভোল্টেজ আসবে নাকি পজিটিভ ভোল্টেজ আসবে? এখানে যদি এটা নেগেটিভ হচ্ছে আপনার এনপিএন আর পিএনপি, যদি এইটা হচ্ছে এন টাইপ হচ্ছে মোসফেট হয়, তাহলে এর গেটে অবশ্যই নেগেটিভ ভোল্টেজ দিতে হবে। এবং সেই নেগেটিভ ভোল্টেজটা কে দেবে? এই আইসির মধ্যেই একটা মাইক্রো কন্ট্রোলার বিল্ডিং করা থাকবে, এমসিএ। এই এমসি এর ফুল মিনিং হচ্ছে মাইক্রো কন্ট্রোলার আইসি। এই মাইক্রো কন্ট্রোলার আইসি এই সেকশনের মধ্যে দেওয়া থাকবে, অথবা পাওয়ার আইসির মধ্যে দেওয়া থাকবে, অথবা সিপিইউর মধ্যে দেওয়া থাকবে। যেইখানেই দেওয়া থাকবে সেইখান থেকে একটা ভোল্টেজ এখানে আসবে। আসার পরে এই গেট কি হবে? অন হবে। যখনই গেট অন হবে তখন ড্রেন থেকে একটা কি হবে? ভোল্টেজ আউটপুট হবে। তাহলে যদি পুরো সেকশনটাকে আমরা পুরো চার্জিং সেকশনটাকে যদি একটা মসফেট ভাবি, তাহলে এর সোর্স কি হতে পারে? বিবাস এস, তাই তো? আচ্ছা, এর গেট কি হতে পারে? সি সি সি। পাওয়ার সিলেকশন তখনই হবে, পাওয়ার সিলেকশন বলতে যেহেতু এই আইসির ভোল্টেজ ক্যাপাসিটি হচ্ছে 16 ভোল্ট, 16 ভোল্ট পর্যন্ত নিয়ে কাজ করতে পারবে। তো যখন তাহলে 5 ভোল্ট থেকে 16 ভোল্ট অথবা 3.7 ভোল্ট থেকে 16 ভোল্ট, তো আমার ইনপুটে কত ভোল্টেজ আসছে সেটার উপর ডিপেন্ড করে পাওয়ার সিলেকশন হবে। এখানে যে এখন 8 ভোল্ট আসছে, তাহলে 8 ভোল্ট নিয়ে কাজ শুরু করো। এখন 3 ভোল্ট আসছে, তাহলে 3 ভোল্ট নিয়ে কাজ শুরু করো। এখন 5 ভোল্ট আসছে, তখন 5 ভোল্ট নিয়ে কাজ শুরু করো। এই যে সিলেকশনটা, সেটা হচ্ছে এই 2 নম্বর পিনের মাধ্যমে হবে। আচ্ছা, তো আমরা যদি পুরো চার্জিং আইসিটাকে একটা মোসফেট বিবেচনা করি, তাহলে এইখানে সোর্স কি? বিবাস, গেট কি? সিই, আর আউটপুট কি? বিপিএইচ, মানে ড্রেইন, যেখান থেকে ভোল্টেজটা আউটপুট হবে। আপনারা হয়তো বুঝেন নাই, এজন্য আমাকে কোশ্চেনটা করেন নাই, কিন্তু যারা এই ভিডিওটা দেখবে, যারা বুঝে, তারা হচ্ছে কোশ্চেনটা আমাকে করে ফেলে অবশ্যই। এখন দেখেন তো, এইখানে সিতে হালকা একটা ভোল্টেজ কি হবে? গ্রাউন্ডে ড্রপ হবে। যখনই গ্রাউন্ড থেকে একটা হালকা ভোল্টেজ এখানে ড্রপ হবে, তখনই হচ্ছে চার্জিং এসিটা অন হবে এবং কাজ করবে। তো এই বিটিএসটি হচ্ছে সেই ইন্টারনাল মোসফেটের গেট ভোল্টেজ, ঠিক আছে? আর 19 নাম্বার এবং 20 নাম্বার পিন হচ্ছে সুইচিং। আচ্ছা, শেখার ক্ষেত্রে আমরা অনেক কথা ইউজ করব, অনেকভাবে বোঝার চেষ্টা করব, কিন্তু বাস্তবে যখন কাজ করতে যাব
তখন আমাদের যে জিনিসটা লাগবে যে এই লাইনটা কিভাবে কাজ করে বা এই লাইনটার ভোল্টেজ ভ্যালু কত বা এখানে জিআর কত পাবো, এই জিনিসটা আপনাদের মাথায় থাকলেই হবে। কিন্তু বিস্তারিত শেখার সময় আপনাকে অবশ্যই জানতে হবে। সেই জানার জন্য আমি বাড়তি কথাগুলো বলি। এই বিটিএসটিতে মোসফেট কানেক্টেড থাকলো না ট্রানজিস্টর কানেক্টেড থাকলো এটা আপনাদের দরকারই নেই। আপনাদের দরকার কি, যেখানে ভোল্টেজ কত থাকবে এবং এখানে যে ক্যাপাসিটরটা থাকবে সেই ক্যাপাসিটরটার ভ্যালু কত থাকবে এবং এর ক্যাপাসিটরের ইনপুটে কত ভোল্টেজ থাকবে এবং আউটপুটে কত ভোল্টেজ থাকবে। ঠিক আছে, এখন আমরা এরপর কি গেলাম, সুইচিং। এসডাব্লিউ মানে সুইচিং। এই এসডাব্লিউ সুইচিং এর মাধ্যমে কি হয়, বিপিএস পাওয়ার ক্রিয়েট হয়, বিপিএস পাওয়ার জেনারেট হয়। সুইচিং 19 নাম্বার 20 নাম্বার এই দুই পিনের মাধ্যমে বিপিএস পাওয়ার জেনারেট হয়, যেই পাওয়ারটা আমার পুরো মাদারবোর্ডটাকে চালায়। এবং এই একটা পাওয়ারের মাধ্যমে চার্জিং এই পাওয়ার সেকশনে যায় 3.7 ভোল্ট অথবা 4.2 ভোল্ট। এই ভোল্টেজটা কোথায় যাবে, পাওয়ার আইসিতে যাবে। পাওয়ার আইসিতে যাওয়ার পরে পাওয়ার আইসি এই একটা ভোল্টেজের উপর ডিপেন্ড করে তার যত ধরনের পাওয়ার জেনারেট করা দরকার সবগুলো পাওয়ার জেনারেট করবে এই 3.7 ভোল্ট অথবা 4.7 ভোল্টের উপর ডিপেন্ড করে। বিপিএস পাওয়ার, এই বিপিএস পাওয়ারের ভ্যালু কত, 3.7 ভোল্ট থেকে 4.2 ভোল্ট। আচ্ছা, এই ভোল্টেজটা জেনারেট হয় কিভাবে, আমি একটু আপনাদের এখান থেকে বিস্তারিত একটু কথা বলি। এখানে ব্যাপক একটা আলোচনা আছে। সেই আলোচনাটা হলো, যখন এখান থেকে একটা ভোল্টেজ এদিকে যায়, যাওয়ার পথে এখানে কি আছে, বিপিএস লাইনে একটা কি থাকে, বিপিএস কয়েল থাকে, তাই না? প্রত্যেকটা চার্জিং সেকশনে একটা কয়েল থাকে। এই কয়েলের ভ্যালু কত, 1 মাইক্রোহেনরি। এখানে যদি 10 মাইক্রোহেনরির একটা কয়েল লাইনে বসান, কাজ করবে? এই কয়েলের ভ্যালু 1 মাইক্রোহেনরি হতে হবে এবং এর বেশি হওয়া যাবে না। এবং এটা কি কয়েল আমরা জানি, কয়েল দুই ধরনের, বাক কয়েল এবং বুস্ট কয়েল। এখন যেই ভাই বললেন এটা বাক কয়েল, এখানে একটু ভুল আছে, এটা হচ্ছে বুস্ট কয়েল। কিভাবে বুস্ট কয়েল আমি আপনাদেরকে একটু বলতেছি। বাক কয়েল এবং বুস্ট কয়েল আপনারা কোনোদিন দেখে চিনবেন না, দেখে চিনতে পারবেন না, আপনাকে চিনতে হবে সেকশন ওয়াইজ। কাজের উপর ডিপেন্ড করে আপনি চিনবেন যে এটা বাক কয়েল না বুস্ট কয়েল। আর দ্বিতীয়ত আরেকভাবে চেনার উপরে আছে, সেটা হচ্ছে আপনি যদি এটাকে ভাঙেন, যদি এটা প্লাস্টিক স্ট্রিপ দিয়ে তৈরি করা হয়, ভিতরে হচ্ছে কয়েল পেঁচানো থাকে, যেই কয়েলের কোর যেগুলো আছে, কোরগুলো যদি মোটা থাকে তাহলে ওইটা অবশ্যই বুস্ট কয়েল। আর যদি কোরের থিকনেস পাতলা হয় তাহলে সেটা হচ্ছে বাক কয়েল। তো আমরা ভেঙে কখনো কয়েল দেখতে যাব না, আমরা সেকশন ওয়াইজ কয়েল চেনার চেষ্টা করব। যেমন লাইট সেকশনে যে কয়েলটা থাকে, এলসিডি লাইট সেকশনে যে কয়েলটা থাকে, সেই কয়েলটা কি কয়েল আপনারা জানেন? কি কয়েল? বুস্ট কয়েল। কেন? ওখানে ভোল্টেজ বুস্ট হয়। বুস্ট মানে হচ্ছে ছোট সিগন্যালকে বুস্টিং এর মাধ্যমে এমপ্লিফাইং করে বড় ধরনের সিগন্যালে রূপান্তর করা হয়। তো সেই কাজটা যেটা করে সেটা এই কয়েলটা করে। মাদারবোর্ডটা, পুরো মাদারবোর্ডটা ডিসি কারেন্টে চলে না এসি কারেন্টে চলে? মাদারবোর্ডটা ডিসি কারেন্টে চলে। ডিসি কারেন্টে চলে, বাট এখানে কিন্তু এসি কারেন্টেরও প্রয়োজন হয়। সেই এসি কারেন্টগুলো কিভাবে জেনারেট হয় সেই জিনিসটা এখানে আছে, আমি আপনাদেরকে দেখাচ্ছি এখন। এইখানে যে কয়েলটা আছে, এই কয়েলটাতে যখন হচ্ছে ভোল্টেজ প্রবেশ করলো চার্জিং আইসি থেকে, তখন এই ভোল্টেজটা কিভাবে থাকে, স্পাইক। আর এই সুইচ, এই যে এইখানে যে কয়েলটা আছে, এই কয়েলটা সেকেন্ডে লক্ষাধিক বারের উপরও হচ্ছে সুইচিং হয়। এই কয়েলটা কিভাবে কাজ করে, অন অফ হওয়ার মাধ্যমে কাজ করে। বারবার করে অন অফ হয়, যখন অন হয় তখন এর মধ্যে হচ্ছে এনার্জি স্টোর হয়, যখন অফ হয় তখন এর মধ্যে থেকে এনার্জিটা পাস হয়। এনার্জি মানে কি, কারেন্ট। যখন এর মধ্যে হচ্ছে, যখন কয়েলটা অন হয় সুইচিং এর মাধ্যমে, এই যে সুইচিং, এই যে দুইটা জিনিস লেখা আছে এসডাব্লিউ, তার মানে হচ্ছে সুইচিং। যখন চার্জিং আইসি সুইচিং করে তখন এখানে ভোল্টেজ চলে যায়, মানে অন করলো তখন এখানে ভোল্টেজ চলে গেল। যখন এই চার্জিং আইসি অফ করলো তখন কি হলো, এখান থেকে কারেন্টটা পাস হলো এইদিকে, এবং সেই কারেন্টের লিমিট হচ্ছে 3.5 এম্পিয়ার। আচ্ছা, এইদিকে কারেন্টটা গেল, তাহলে এই যে বুস্ট কয়েল এখানে যেটা আছে সেটা সমস্ত বুস্ট কয়েল, শুধু একটা বুস্ট কয়েল না, সমস্ত বুস্ট কয়েল, সমস্ত বাক কয়েল, এইটাকে বলে স্টেপ আপ কনভার্টার। এই জায়গাটাকে কি বলে, স্টেপ আপ কনভার্টার। এখানে স্টেপ আপ হয়।
কি আপ হয়, অ্যাম্পিয়ার স্টেপ আপ হয়, যার কারণে এখান থেকে কি করে বাড়াই দেয়। আর এটা যদি বাক কয়েল হইতো তাহলে কি হইতো, স্টেপ ডাউন কনভার্টার, তখন হচ্ছে গিয়া কি করতো, স্টেপ ডাউন করতো। কাকে করতো, অ্যাম্পিয়ারকে। স্টেপ ডাউন করা মানে কমাই দেয়া, আর এখানে কি করতেছে, বুস্ট করতেছে, বাড়াই দিচ্ছে। তো এইখান থেকে যে ভোল্টেজটা হচ্ছে আমার সামনের দিকে যাবে সেগুলো স্পাইক ভোল্টেজ, এইভাবে করে স্পাইক ভোল্টেজ। আচ্ছা ভাই, তাহলে কি বুস্ট কয়েল এম্পিয়ার বাড়ায় আর বাক কয়েল এম্পিয়ার কমায়? ইয়েস। অ্যাম্পিয়ার বাড়ায় এবং কমায় বিষয়টা এরকম না, স্টেপ ডাউন এবং স্টেপ আপ, ভ্যালু অনুযায়ী স্টেপ আপ করবে, ভ্যালু অনুযায়ী স্টেপ ডাউন করবে। বাট ধর্ম, কয়েলের ধর্ম হচ্ছে বাক কয়েল হচ্ছে আপনার কি করবে, স্টেপ ডাউন করবে, কমাই দিবে, বেশিটাকে কমাই দিবে। আর স্টেপ আপ যেটা বুস্ট কয়েল, সেটা কি করবে, কমটাকে বেশি করে দিবে। এখন এইখানে যখন সুইচিং হলো, যখন এখানে অন হলো কয়েলটা, তখন হচ্ছে একটা ভোল্টেজ এইভাবে করে স্পাইক করে যাচ্ছে, স্পাইক করে। এই স্পাইক করে কি ভোল্টেজ চলে জানি আমরা, এসি কারেন্ট কিন্তু এইভাবে স্পাইকের মাধ্যমে চলে, আর ডিসি কারেন্ট এইভাবে সমান্তরালে চলে, তাই না? ডিসি কারেন্ট এইভাবে সমান্তরালে চলে। আমরা যদি মিটারের মধ্যে দেখি, আমরা মিটারের মধ্যে দেখি এরকম একটা ইয়া যখন দেখতে পাবো, তখন সেটাকে আমরা কি করি, মনে করি যে এটা এসির সিম্বল, এই সিম্বলটা দিয়ে আমরা এসি কারেন্ট মাপবো। আর এরকম দুটো দাগ যখন দেখতে পাই মিটারের মধ্যে, মাল্টিমিটারের মধ্যে, তখন মনে করি কি যেটা ডিসি কারেন্ট মাপার রেঞ্জ, তাই না? তো সেই ইস্যুটাই এইখানে, যে এখানে যখন হচ্ছে সুইচিং হয়, যখন এই কয়েলটা অন হয় তখন এর মাধ্যমে একটা স্পার্ক সৃষ্টি হয় এরকম, যখন অফ হয় তখন আবার ডাউন হয়ে যায়, যখন অন হয় তখন আবার আপ হয়ে যায়, যখন অন হয় তখন আবার আপ হয়, যখন অফ হয় তখন ডাউন হয়। এইভাবে অন অফ অন অফ অন অফের মাধ্যমে আপ এবং ডাউন হয়। এই প্রক্রিয়াটা এখানে চলতেই থাকে। আচ্ছা, এটা যত বেশি অন অফ হবে এখানে স্পাইকগুলো তত বেশি উৎপন্ন হবে, তাই না? তত বেশি পালস উৎপন্ন হবে এখানে। পালস এবং হার্টস এই জিনিসগুলো আমরা বুঝি, প্রতি সেকেন্ডে যতগুলো সাইকেল হচ্ছে উৎপন্ন হবে সেগুলো হচ্ছে গিয়া কি বলে, সেগুলোকে হচ্ছে সাইকেল, হ্যাঁ সেগুলো হচ্ছে ফ্রিকোয়েন্সি। আর সেগুলোর এখন হচ্ছে ফ্রিকোয়েন্সির একক কি, হার্টস। আচ্ছা, এখন এইখানে এই স্পাইকের মাধ্যমে কতগুলো হচ্ছে কি কি উৎপন্ন হলো, ফ্রিকোয়েন্সি উৎপন্ন হলো। এখন এই ফ্রিকোয়েন্সিগুলো কি আমরা কি ধরতে পারি, এসি না ডিসি? এসি, অবশ্যই এসি। এটা এখন বলতে পারেন তাহলে বিপিএস কয়েলের এখানে যে ক্যাপাসিটর আছে এগুলোর গায়ে যদি আমরা হাত দিয়ে রাখি তাহলে এসিতে তো মানুষকে কি করে, এই শক করে, বা হচ্ছে আপনার এই কাছে টানে, অথবা হচ্ছে গিয়া একটা বিপরীত একটা ইয়ে আছে, রিফ্লেকশন আছে, সেটা কিন্তু করে না। সেটা কেন করে না তারও উত্তর আছে। অবশ্যই ভোল্টেজ কম এই জন্য। সাধারণত এসির ভোল্টেজ থাকে কত, 220 ভোল্ট স্ট্যান্ডার্ড ভোল্টেজ। তো 220 ভোল্টের সংস্পর্শে আপনি যখনই আসবেন, অথবা 110 ভোল্ট থেকে 220 ভোল্টের সংস্পর্শে যখন আসবেন, তখন আপনাকে কি করবে, রিফ্লেকশন করবে। এর রিফ্লেকশন তখনই হচ্ছে আপনি টের পাবেন, তার আগে পাবেন না। যখন এখানে ভোল্টেজ কম থাকবে তখন হালকা একটা জিরজির করে একটা আওয়াজ আপনার শরীরে অনুভব করতে পারেন, মানে একটা কম্পন অনুভব করতে পারেন, আর নাও করতে পারেন। আর যখন এটা ফুল দমে থাকবে 220 ভোল্ট অথবা 110 ভোল্ট থেকে 220 ভোল্ট থাকবে, তখনই আপনি হচ্ছে এখান থেকে ক্ষতিগ্রস্ত হবেন, তার আগে না। এখন এই যে ভোল্টেজগুলো এইভাবে করে আসলো, তাহলে একবার আসে একবার নাই, বিষয়টা এরকম না? যখন উপরে উঠে গেল তখন হচ্ছে এখানে ভোল্টেজ আছে, যখন ডাউন হয়ে গেল তখন এখানে কি হচ্ছে, ভোল্টেজ নাই। এই জন্য এই বিপিএস লাইনে কতগুলো ক্যাপাসিটর দেওয়া থাকে। এখন আমি যে কথাটা বলবো এটা হচ্ছে ক্যাপাসিটরের আসল কাজ। যত ট্রেনিং সেন্টার হোক, যত বড় ভাই ছোট ভাই যারা বলে থাকুক যে ক্যাপাসিটর এই কাজটা করে, সব তথ্য ভুল অথবা সঠিক। যদি সঠিক বলে থাকে তাহলে সঠিক, আর যদি সঠিক না বলে শুধুমাত্র ফিল্টারিং বলে চিল্লাচিল্লি করে, তাহলে ওইটা মনে করবেন যে সে শুধু ফিল্টারিং পর্যন্তই জানে, এর বেশি আর জানে না, তার জন্য ওর অ্যান্সার দিতে পারে নাই। এর অ্যান্সারটা এখানে আসে। দেখেন এই যে ক্যাপাসিটর এখানে যেটা দেয়া আছে, এই ক্যাপাসিটর কি করে, অনেকগুলো ক্যাপাসিটর দেওয়া থাকে। এই ক্যাপাসিটর হলো এই ভোল্টেজটাকে ক্যাপচার করবে, প্রথমে ক্যাপচার করে প্রথম স্টেজে হচ্ছে কি করবে, ফিল্টার করবে। দ্বিতীয় স্টেজে হচ্ছে এটার ভিতরে কি করবে, সঞ্চয় করবে, তাই না?
তৃতীয় স্টেজে এটার ভিতর থেকে এটাকে আবার আউট করে দিবে। তাহলে কয়টা কাজ করলো? তিনটা কাজ করলো। প্রথম হলো এর ভিতরে ভোল্টেজ ইন হলো, ইন হওয়ার পরে সেটাকে ফিল্টার হলো, এটা হলো এক কাজ। দ্বিতীয় কাজ হলো ফিল্টার করার পরে সেই ভোল্টেজটাকে আবার কি করলো? পাঁচ করলো, জমা করলো এবং থার্ড স্টেজে সেই জমা ভোল্টেজটাকে আবার এই লাইনে পাঠাই দিল। তো যখন এখানে আছে এই ভোল্টেজটা যখন এই স্পাইকের মাধ্যমে যাচ্ছে, অবশ্যই আমি এই লাইনগুলোকে কেটে দিব। তখন এই স্পাইকগুলো শুধুমাত্র কি ওপেন হয়ে গেল, এই স্পাইকগুলো শুধুমাত্র এই ক্যাপাসিটর পর্যন্ত, ঠিক আছে? এই ক্যাপাসিটর সেই স্পাইকগুলোকে ক্যাপচার করে নিল। ক্যাপচার করে নেওয়ার পরে এখানে যখন সুইচ 1 তখন একটা ভোল্টেজ এখানে ঢুকছে এবং যখন অফ তখন এখানে একটা ভোল্টেজ স্টোর করা আছে। তো এই স্টোর করা যে ভোল্টেজটা, এই যে গ্যাপটা, সেটা পূরণ করে দেবে কে? এটার ভিতরে যে ভোল্টেজটা স্টোর থাকবে সেই ভোল্টেজটা এই গ্যাপটাকে পূরণ করে দিয়ে লাইনটাকে সোজা করে দিবে। হ্যাঁ, তো এক কথায় ক্যাপাসিটরের কাজ হচ্ছে ভোল্টেজকে স্টেবিলাইজেশন করা। স্টেবিলাইজেশন বলতে সিধা করা, মানে সোজা করা। বিষয়টা বুঝতে পারছেন? তাহলে ক্যাপাসিটর কি কাজ করে? তিনটা কাজ করে। এক হচ্ছে ভোল্টেজ ফিল্টারিং, ভোল্টেজ স্টেবিলাইজিং এবং আরেকটা জানি কি বললাম, স্টেবল ভোল্টেজ আউটপুট করে। এবং এই স্পার্কগুলো যতক্ষণের ভিতরে এই ক্যাপাসিটর এই কাজগুলো সম্পন্ন না করবে ততক্ষণে এই লাইনের মধ্য দিয়ে এইদিকে ভোল্টেজ পাস হবে না। যদি এই ক্যাপাসিটর শর্ট হয়ে যায় তখন কি হবে? পুরো সিস্টেম ডাউন, শর্ট। তখন বিপিএস লাইনই তো শর্ট, তখন ফোন কি অন থাকবে? তখন তো ফোন ডেড। আচ্ছা, ক্যাপাসিটর আমরা কয় প্রকার বলছিলাম? প্রকার ভেদে 3 প্রকার। হ্যাঁ, ক্যাপাসিটর মূলত ব্যবহারের উপর ডিপেন্ড করে 3 প্রকার। ক্যাপাসিটর শ্রেণীবিন্যাসের উপর করে 2 প্রকার, পোলারাইজড আর নন পোলারাইজড, তাই না? ক্যাপাসিটর মূলত 2 প্রকার, একটা হচ্ছে পোলারাইজড ক্যাপাসিটর, একটা হচ্ছে নন পোলারাইজড ক্যাপাসিটর। তাহলে পোলারাইজড ক্যাপাসিটর যেগুলো, সেগুলোতে পজিটিভ এবং নেগেটিভ সিম্বল থাকে। নন পোলারাইজড ক্যাপাসিটর যেগুলো, সেগুলোতে কি থাকে না? কোনো পজিটিভ এবং নেগেটিভ টার্মিনাল থাকে না। তাহলে আমাদের এসএমডি যে সমস্ত ক্যাপাসিটর মাদারবোর্ডের মধ্যে দেখতে পাই, সেগুলো কি পোলারাইজড না নন পোলারাইজড? নন পোলারাইজড। হ্যাঁ, নন পোলারাইজড। এগুলোর কোনো পজিটিভ এবং নেগেটিভ লাইন নাই। তো আপনারা বারবার এই জিনিসটা রিপিট করবেন। যদি কোনো জায়গা থেকে কোনো ক্যাপাসিটর শর্ট হয়ে যায়, অবশ্যই ডায়াগ্রামের সাথে মিলাইয়া ওই ক্যাপাসিটর ওখানে রিপ্লেস করার চেষ্টা করবেন, ফেলে দিবেন না। ফেলে দিলে কি হবে? এখানে ক্যাপাসিটর যে কাজটা করতো সেই কাজটা আর করতে পারতেছে না, যার কারণে আপনার আনফরচুনেটলি মাঝে মাঝে এই ক্যাপাসিটর যদি লিকেজ হয়ে যায়, ধরেন শর্ট হয় না, হালকা লিকেজ হয়েছে, তাহলে ক্যাপাসিটরটা কি হবে? গরম হবে। কাজ যদি প্রপারলি না করতে পারে তখন মাঝে মাঝে ফোনটা রিস্টার্ট হবে। রিস্টার্ট কখন হবে? যখন ভোল্টেজটা ঠিকঠাক মতন এই বিপিএস লাইন পাবে না। একবার পাইছে একবার পায় না, একবার পাইছে একবার পায় না। সেভাবে হলে কি ফোনটা স্টেবল থাকবে? চলবে না। তো না চলার কারণে আপনার হচ্ছে রিস্টার্ট হতে পারে। এখন এই একটা ক্যাপাসিটরের উপর ডিপেন্ড করে কি এই কাজটা হচ্ছে না? এই বিপিএস পাওয়ার যেই সমস্ত সেকশনে যাই ইন হচ্ছে, ওই সমস্ত সেকশন থেকে ধরেন পাওয়ার আইসিতে গেছে, পাওয়ার আইসিতে যাওয়ার পরে পাওয়ার আইসি আবার যেই পিএম মানে হচ্ছে পাওয়ার ম্যানেজমেন্ট, এই পিএমআইসি যে সমস্ত পাওয়ারগুলো আবার হচ্ছে জেনারেট করে আউটপুট দিচ্ছে, সেগুলোর সাথেও কি দেখবেন অনেকগুলো ক্যাপাসিটর দেয়া আছে, তাই না? এই সব ক্যাপাসিটরের কাজ সেম। তো আজকে থেকে যদি কোনো ক্যাপাসিটর শর্টিং দেখেন বা লিকেজ পান, সেই ক্যাপাসিটরগুলোকে অবশ্যই রিপ্লেস করে দিবেন, ফেলে দিবেন না। এইখানে আছে একটা, তারপরে এই লাইনে আরেকটা কি আছে? টিবিএস। এটা কি? একটা ডায়োড। আচ্ছা, এই টিবিএস ডায়োড কি কাজ করে আমরা জানি? এই টিবিএস ডায়োড যেই কাজটা করে সেটা হচ্ছে ট্রানজিয়েন্ট কারেন্ট রিফ্লেকশনকে বাধা প্রদান করে। ট্রানজিয়েন্ট কারেন্ট কি? ট্রানজিয়েন্ট কারেন্টটা হচ্ছে স্পাইক। এইখানে যে স্পাইকগুলো তৈরি হতো, ধরেন কোনো একটা কারণে এই কয়েলটা হচ্ছে এইখানে ধরেন
প্রতি সেকেন্ডে যে হার্সগুলো উৎপন্ন করতো সেই হার্সগুলোর পরিমাণ খুব বেশি হয়ে গেছে, এবং সেই হার্সগুলোর ভোল্টেজ 3.7 ভোল্ট থাকার কথা, কিন্তু সেখানে 3.7 ভোল্ট না হয়ে একটা স্পাইকে মনে করেন যে এখানে 10 ভোল্ট হয়ে গেছে। যদি এই ধরনের কোনো ঘটনা ঘটে, অথবা আপনি মাদারবোর্ড হাতটা দিয়ে স্পর্শ করছেন, এই সেকশনটার মধ্যে চার্জিং থাকা অবস্থায় আপনি হাত দিয়েছেন, এখানে চার্জিং সেকশনে খালি একটা হাত দিয়েছেন এবং আপনি গ্রাউন্ডের সাথে কানেক্টেড আছেন, তো আপনার শরীরে একটা ইলেকট্রিসিটি কিন্তু সবসময় থাকে, যেটাকে আমরা সংক্ষেপে বলি ইএসডি, ইলেকট্রোস্ট্যাটিক কারেন্ট। সেটা শরীরে ঘর্ষণের মাধ্যমে উৎপন্ন হয়। ধরেন সেই ধরনের একটা ভোল্টেজ আপনার এখানে ইনজেক্ট হলো, ইনজেক্ট হওয়ার ফলে এই সেকশনটায় একটা হচ্ছে স্পাইক ভোল্টেজ উৎপন্ন হয়ে গেল নিমিষে। সেই স্পাইক ভোল্টেজটাকে ক্যাপচার করে এই টিবিএস ডায়োড কি করে, গ্রাউন্ডে অপসারণ করে। তাহলে টিবিএস ডায়োড আপনার সাধারণত হচ্ছে ওই এলসিডি লাইনে দেখতে পাই, আমরা ডিপিডিএম লাইনে দেখতে পাই, বা বিভিন্ন জায়গায় চার্জিং সেকশনে দেখতে পাই। এইটার কাজই হচ্ছে স্পাইক ভোল্টেজ অথবা ইনস্ট্যান্ট যে ট্রানজিয়েন্ট কারেন্টগুলো উৎপন্ন হয়, এইটা হয় খুব সামান্য একটা সময়ের জন্য। যেমন আপনি আপনার বাসায় একটা লাইট আছে, সেটাকে অন করতে গেলেন, সুইচটা যখন অন করলেন তখন দেখলেন নিমিষে এত পরিমাণ ব্রাইটনেস দিল, খুব মিলি সেকেন্ডের জন্য, আবার আগের মতো ঠিক হয়ে গেছে। এই যে ব্রাইটনেসটা দিছে, হুট করে যে ব্রাইটনেসটা ওখানে উৎপন্ন হয়েছে, এটা ট্রানজিয়েন্ট কারেন্টের কারণে, যে আপনার হাত থেকে একটা ইলেকট্রিসিটি ওখানে কি হয়েছে, অ্যাড হয়েছে। অ্যাড হওয়ার কারণে আপনার হাতে ইএসডি যে প্রোটেকশন যে কারেন্ট আছে, ইএসডি ইলেকট্রোস্ট্যাটিক ডিসচার্জ, আপনার শরীরে ঘর্ষণের ফলে যে কারেন্ট উৎপন্ন হয় সেই কারেন্ট হচ্ছে ওইটার কারণে। অথবা ওই লাইন কোনো জায়গা থেকে স্পার্ক একটা ভোল্টেজ উৎপন্ন হয়েছে ওই লাইনে, সেই স্পার্ক ভোল্টেজটা হচ্ছে আপনার ডিরেক্টলি ওই সোর্সের মাধ্যমে কোথায় চলে গেছে, বাল্বে চলে গেছে, যার কারণে হঠাৎ করে বাল্বটা এত পরিমাণ উজ্জ্বল হয়েছে হয়ে আবার নিমিষেই স্বাভাবিক জীবনযাপনে ফিরে আসছে, স্বাভাবিকভাবে যেভাবে জ্বলার কথা সেইভাবে হয়ে গেছে। এখন এই বিষয়টা ঘটে কিসের কারণে, ইএসডির কারণে। ইএসডি কারেন্ট, এই ইএসডি প্রোটেকশন দেওয়ার জন্য এই ধরনের টিবিএস ডায়োড লাগানো থাকে। এখন তাহলে আমরা কি বুঝতে পারছি যে টিবিএস ডায়োডের কাজ কি? ক্যাপাসিটরের মতো ভোল্টেজ না, ক্যাপাসিটর তো ফিল্টার করে, এখানে তো ফিল্টার মিল্টার কিছু করবে না। এখানে যেটা ঢুকবে ইএসডি কারেন্ট, হ্যাঁ ইএসডি ইলেকট্রোস্ট্যাটিক ডিসচার্জ, মানে নিমিষে যদি হঠাৎ করে এই লাইনের ভোল্টেজ বেড়ে যায় এবং এই ভোল্টেজটা বাড়বে খুব সামান্য সময়ের জন্য, সেই ভোল্টেজটাকে অতিরিক্ত ভোল্টেজটাকে ক্যাপচার করে গ্রাউন্ডে পাস করবে, আর যেই ভোল্টেজটা এই লাইনে যাওয়ার কথা এবং এই টিবিএস ডায়োডের মাধ্যমে সেই ভোল্টেজগুলো এই সামনের দিকে পাস হবে। আচ্ছা, এখন আমার মোটামুটি এই চার্জিং আইসির সব পিনগুলোর কাজ বলা শেষ, ভোল্টেজ ভ্যালু বলা শেষ। আমি কি আপনাদেরকে প্রত্যেকটা লাইনের ভোল্টেজ ভ্যালু প্র্যাকটিক্যাল মেজারমেন্ট করে দেখাবো? স্যার আপনার কাছে সময় থাকলে দেখাইতে পারেন। আমার সময় না, আপনাদের সময় আছে কিনা? জি ভাই, সময় আছে। আচ্ছা, এইখানে বড় একটা আলামত আছে, সেই আলামতটা হচ্ছে এই যতগুলো পিন এখানে দেখলেন, এই সবগুলো পিনের কাজ হচ্ছে শুধুমাত্র ব্যাটারিতে চার্জিং আউটপুট করে দেওয়ার জন্য, আর কোনো কাজ নাই। এত কেরামতি করে একটা ফোনকে শুধুমাত্র ভোল্টেজ আউটপুট করে আইসি থেকে ব্যাটারিতে চার্জ হওয়ার জন্য এতগুলো কেরামতি। আচ্ছা, এইখানে এটা শুধুমাত্র ব্যাটারিতে ভোল্টেজটা যাবে, এখানে আরো কিছু জিনিস আছে না? আপনারা হচ্ছে এই ভোল্টেজটাকে এই ফোনের মধ্যে দেখতে পাবেন না, ভোল্টেজটাকে ফোনের মধ্যে তো চার্জিং লোগোটাকে দেখতে পাবেন, কত পার্সেন্ট চার্জ আছে সেটা দেখতে পাবেন, এই জিনিসগুলো ওখানে দেখতে পাবেন না? জি জি। তো সেটা তো দেখানোর লাইন টাইন এখানে নাই, সেটা কে দেখায়? সেটাও তো চার্জিং সেকশনের মধ্যে ইনক্লুড, বাট এই চার্জিং আইসির মধ্যে ইনক্লুডেড না। আচ্ছা, সেই জিনিসটা আমাদের মোস্ট ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে সেইটা, কেন সেখানে গিয়েই আমরা কি হই, বিভিন্ন ধরনের ঝামেলার পড়ি, এবং ওইটার মাধ্যমে আমরা বুঝতে পারি যে ফোনে চার্জিংয়ের প্রবলেম আছে। ধরেন আপনার লিমিট হচ্ছে 100% চার্জ, কত লিমিট ফোনে? 100% চার্জ, কিন্তু সেটাকে দেখালো হচ্ছে 1000%, 1000% দেখালো। আবার ধরেন চার্জটা স্লো চার্জিং হচ্ছে, খুব মানে স্লো চার্জ দিচ্ছে,
সারাদিন বসানোর পরে 1-2% চার্জ হচ্ছে, এই যে এই একটা ইস্যু। আবার হতে পারে যে আপনার টেম্পারেচার হচ্ছে গিয়া বেড়ে গেছে, তখন হচ্ছে টেম্পারেচার টু হাই, টেম্পারেচার টু লো, এই ধরনের ইস্যু আসতেছে। আচ্ছা, আমি 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 কাজ করতে যাই যতবার দেখলাম যে স্লো চার্জিং, হ্যাঁ 0.6 টানে কি অনেকে মাইক ঠিক করতে যায়, আপনার এই যে ডাটা চার্জিং এর যে ডাটা পজিটিভ নেগেটিভ লাইন গুলো আছে ওগুলোর মধ্যে কিছু রেজিস্টার থাকে সিরিজে, ওইগুলো উঠে দেয়, যার কারণে কারেন্ট আর পাস হতে পারে না। হ্যাঁ, এখন মাইনাস প্লাস শর্ট করে দিলে তখন ঠিক আছে। চার্জিং ডাটা মাইনাস প্লাস এর মাধ্যমে আপনার ফেক চার্জিং হবে, তাই না? ফেক চার্জিং হবে, ফোন কিন্তু ডেড হবে না, ফেক চার্জিং হবে, চার্জ স্লো হবে, তারপর অন্য অন্য ইস্যু ক্রিয়েট হতে পারে। বাট এর বাইরে যে প্রবলেমগুলো হয়, ফেক চার্জিং বাদ দিলাম, এক চার্জিং পার্সেন্টেজ উল্টাপাল্টা শো করা, চার্জিং পার্সেন্টেজ একটা নির্দিষ্ট লেভেলে এসে দাঁড়াই থাকা, চার্জিং পার্সেন্টেজ শো না করা, তারপর হচ্ছে টেম্পারেচার টু হাই দেওয়া, টেম্পারেচার টু লো দেওয়া, ফোন গেটিং ওন, ওভার হিটিং, ওভার টেম্পারেচার, এই ধরনের যত ধরনের ইস্যু আছে সব ধরনের ইস্যু একটা জায়গা থেকে ক্রিয়েট হয়। সেই জায়গাটার নাম কি? ফিউল গেজ। ফিউল গেজ, এই ফিউল গেজ সেকশনটা সম্পর্কে আপনাদের প্রপার নলেজ থাকা চাই, না হলে এতক্ষণ যা শিখলেন এগুলো কোনো কাজে লাগবে না যদি ফিউল গেজ না জানেন। আচ্ছা, এই ফোনটার এই নির্দিষ্ট মডেলটা দিয়েই আপনাদের বোঝানোর ওয়ে হচ্ছে এই শুধুমাত্র এরকম 2-4টা ফোনেই ফিউল গেজ সেকশনের একটা আলাদা আইসি বিল্ডিং করা আছে, এবং ওই আইসির মাধ্যমেই ফিউল গেজ কী কী কাজ করে, বা ওই আইসিটা যদি ধরেন ফোনে টেম্পারেচার রিলেটেড অথবা চার্জিং রিলেটেড কোনো যদি প্রবলেম হয়, তাহলে ওই আইসিটা রিপ্লেস করলেই ফোনটা ঠিক হয়ে যায়, যদি আইসিটা নষ্ট থাকে। আর যদি কোনো লাইন নষ্ট থাকে সেগুলো তো আমরা মেজারমেন্ট করলেই পেয়ে যাব। তো এই ধরনের কোনো ঘটনা যদি ঘটে তাহলে ওই আইসিটা রিপ্লেস করলেই যেহেতু এই প্রবলেমগুলো সলভ হয়ে যায়, তাহলে ওই আইসির প্যাডে যে পিনগুলো আছে ওই পিনগুলো যেই সমস্ত ফোনে ফিউল গেজ আলাদা আইসি নাই, সেই পিনগুলো যে আইসির সাথে কানেক্টেড করা থাকে সেই আইসির মধ্যে ফিউল গেজ কি থাকে? মার্জ করা থাকে। তো মিডিয়াটেকের ক্ষেত্রে ফিউল গেজ মার্জ করা থাকে পাওয়ার আইসির মধ্যে, কোয়ালকমের ক্ষেত্রে ফিউল গেজ মার্জ করা থাকে চার্জিং আইসির মধ্যে, পিএমআই আইসি বলে যেটা আছে, পাওয়ার ম্যানেজমেন্ট ইউনিট, ওই আইসির মধ্যে ফিউল গেজ মার্জ করা থাকে। আর কোয়ালকমের ক্ষেত্রে কোথায় থাকে? পিএমআই এর মধ্যে। আর মিডিয়াটেকের ক্ষেত্রে কোথায় থাকে? পাওয়ার আইসির মধ্যে। এখন আমরা কোথায় যাব? ফিউল গেজে যাব। এখন ফিউল গেজ সাধারণত এই ফোনটার ক্ষেত্রে এই যে চার্জ আউট এই লাইনের সাথে কানেক্টেড। কিভাবে কানেক্টেড আমরা একটু যাই, গেলে ওখানে দেখতে পাবো। আমি স্কিমেটিক ক্লোজ করে দিলাম, এটা যখন লাগবে তখন আবার এখানে আসবো। আচ্ছা, আরেকটা ডায়াগ্রাম ওপেন করা আছে এখানে। আচ্ছা, এখানে দেখেন আপনারা এরপর পরবর্তীতে যে আইসিগুলো পাবেন সেই আইসিগুলোতে এই জিনিসটা পাবেন, আইসির 13 নম্বর এবং 14 নম্বর পিন থেকে, 13 নম্বর 14 নম্বর পিন ছিল বিবেট, হ্যাঁ 13 নম্বর এবং 14 নম্বর পিন ডিরেক্টলি ব্যাটারি কানেক্টরের সাথে কানেক্টেড, তাই না? এই যে আইসির এটা ডট পয়েন্ট না, তাহলে এখান থেকে 1 নম্বর পিন শুরু না, এখানে বিবাস ইন হয়েছে না, চার্জারে যে ভোল্টেজটা ডিরেক্টলি আইসা 1 নম্বর পিন আর 24 নম্বর পিন ইন হয়েছে, তাই না? তো আচ্ছা, আমি ওখানে আরেকটু জায়গা মনে হয় বাকি রেখে আসছি, আপনারা বলেন না কেন? এটা 19 নম্বর এবং 20 নম্বর পিনের কথা আমি বলছিলাম আপনাদেরকে, বিপিএস পাওয়ার। তো বিপিএস পাওয়ারের পরে হচ্ছে 21 নম্বর পিন বিটিএসটি, সেটা সম্পর্কে বলছি। 22 নম্বর পিন বলছি, 23 পিএমআইডি। পিএমআইডিটা হচ্ছে চার্জার ভোল্টেজ আর ব্যাটারি ভোল্টেজ
বুঝছেন, চার্জার ভোল্টেজ আর ব্যাটারি ভোল্টেজ এর মিড পয়েন্ট। বিষয়টা বুঝতে পারছেন? চার্জার ভোল্টেজ 0 কত ভোল্ট, 5 ভোল্ট, আর ব্যাটারির ভোল্টেজ 3.7 ভোল্ট থেকে 4.2 ভোল্ট, এর মাঝখানের মিড পয়েন্ট। এই পিএমআইডিতে বিবাস 5 ভোল্ট যদি হচ্ছে এই চার্জিং আইসিতে ইন হয়, এটার আউটপুট হচ্ছে এই লাইন, এই লাইনের মাধ্যমে ফিল্টারিং হয়ে আর ভোল্টেজটা ভিতরে ঢুকে। তাহলে পিএমআইডিতে আপনারা কত ভোল্টেজ পাবেন? 5 ভোল্ট। যাক, মোটামুটি এখানে কাজ শেষ। এখন আমরা চলে যাব হচ্ছে, আচ্ছা আমরা এইখানে যে আইসিটা দেখতে পাচ্ছি, এখানে পুচকে ছোট একটা আইসি দেখতে পাচ্ছেন? এই আইসিটার নাম হচ্ছে ফিউল গ্যাস আইসি। এই আইসিটা বর্তমানে যতগুলো আপডেট ফোন আছে, অথবা এই ফোনগুলো যখন আসছিল 2014 সালে বা 12 সালে বা 13 সালে যখন আসছিল, তখন এই ধরনের পিচ্ছি পিচ্ছি আইসি দেওয়া থাকতো। এখন অনেকগুলো আইসি নাই। এই আইসিগুলো কারোর না কারোর সাথে মার্জ হয়েছে এখন বর্তমানের ফোনগুলোতে। 2015 সাল 16 সালে যে ফোনগুলো আসছে সেগুলোর ভিতরে এই ফিউল গ্যাস সেকশন আর নাই। তো এই আইসিটার মাধ্যমে আমরা জানতে পারবো যে ফিউল গ্যাস সেকশনে কি কি থাকে, এবং ফিউল গ্যাস সেকশনের প্রয়োজনীয়তা কি, এবং ফিউল গ্যাস সেকশন কি কাজ করে। দেখেন, আপনি এইখানে 24টা পিন পড়লেন, 24টা পিনে কি কি কাজ করে সেগুলো জানলেন। জানার পরে সেগুলোর রেজাল্ট কি? বিপিএস পাওয়ার ক্রিয়েট করা। আর এই যে বিপিএস পাওয়ার ক্রিয়েট না হলে ব্যাটারি কি চার্জ হবে? বিপিএস পাওয়ার ক্রিয়েট হয়েই কিন্তু হচ্ছে এই বাক কয়েল, এই একটা লাইন তো হচ্ছে ডিরেক্টলি পাওয়ার আইসিতে চলে গেছে। এই যে বিপিএস যেখানে ইন্ডিকেট করা আছে, এটা তো ডিরেক্টলি পাওয়ার আইসিতে চলে গেছে, এবং যেই যেই সেকশনে বিপিএস পাওয়ার রিকোয়ারমেন্ট, সেই সমস্ত সেকশনে কি হলো, এই বিপিএস পাওয়ার চলে গেল। এবং এই বিপিএস পাওয়ার আবার রিভার্স চার্জিং আইসিতে ইন হয়েছে, ইন হয়ে আবার হচ্ছে ব্যাটারি লাইনে চলে গেছে। এখন এই বিপিএস পাওয়ার তো ক্রিয়েট চার্জিং আইসি করছে, আবার চার্জিং আইসির ভিতরে ঢুকছে। এর কারণ হচ্ছে ব্যাটারিকে চার্জ করার জন্য এই বিপিএস পাওয়ার চার্জিং আইসিতে প্রবেশ করছে। যদি এই বিপিএস পাওয়ার প্রডিউস না হয়, এইখানে যদি শুধু বিবাস আসে, 5 ভোল্ট আসছে, বাট বিপিএস ক্রিয়েট না হয় নাই, তখন কি চার্জ হবে? জি না, হবে না। আমি যখন প্রথম কাজ করি ফার্স্ট, তখন এক ভদ্রলোক বলছিল যে এই বিকিউ আইসি বাইপাস করা যায়। তাহলে বিকিউ আইসি বাইপাস করবেন, তাহলে এতগুলো লাইন যে বিকিউ আইসিতে দিল, তাহলে এটা বাইপাস করলে এই লাইনগুলোর কাজ কি ছিল? এই এতগুলো লাইন কাজ করতেছে শুধুমাত্র এখান থেকে একটা বিপিএস পাওয়ার আউটপুট করা, আর এখান থেকে ব্যাটারিকে চার্জ করানোর জন্য একটা ভোল্টেজ আউটপুট করা। যখন আপনার ফোনে চার্জার লাগানো থাকবে না, তখন নিমিষেই এই ব্যাটারির ভোল্টেজটা সুইচিং হয়ে এই একই লাইনের মাধ্যমে আবার হচ্ছে এই চার্জিং আইসিতে প্রবেশ করবে, করে এই বিপিএস লাইনের মাধ্যমে আবার কি হবে, মাদারবোর্ডের যেই জায়গায় রিকোয়ারমেন্ট সেই জায়গাগুলোতে চলে যাবে। আবার যখন চার্জার কানেক্টেড করা থাকবে, তখন ব্যাটারি থেকে 1 মিলি অ্যাম্পিয়ারও কারেন্ট ইউজ হবে না। তখন ডিরেক্টলি এই চার্জারের ভোল্টেজটাই হচ্ছে দিয়ে ফোন চলবে, এবং সাথে সাথে চার্জও হবে। যখন চার্জারটা খুলে ফেলবেন, মিলি সেকেন্ডের মধ্যেই হচ্ছে সুইচিং হয়ে আপনার কি হবে, ভোল্টেজটা রিভার্স বিপিএস পাওয়ারের দিকে চলে যাবে। এখন ব্যাটারি থেকে যেই ভোল্টেজ ইয়াতে আসতেছে, চার্জিং আইসিতে আসতেছে, সেই ভোল্টেজটাই আবার হচ্ছে রিটার্ন এখান থেকে কোথায় চলে যাচ্ছে, বিপিএস সেকশন, যে সেকশন রিকোয়ারমেন্ট সেখানে চলে যাচ্ছে। তখন কি এই পিনগুলোর কোনো কাজ আছে? তখন যে 24টা পিন পড়লাম, এই 24টা পিনের কি কোনো কাজ আছে যখন চার্জে লাগানো থাকবে না? একটু আওয়াজ দিয়ে। টেম্পারেচার সেন্সর, চার্জিং এগুলোর তো কাজ আছে। এগুলোর কাজ যদি না করে তাহলে তো আমরা বুঝতে পারবো না আসলে বর্তমান পরিস্থিতি কি। আর এটা তো সেগুলো ইন্ডিকেট করবে না। টেম্পারেচার পিন কাজ করবে যদি এই সেকশন কি হয়, হিটিং হয়, বা ব্যাটারি রিলেটেড কোনো যদি ইস্যু ক্রিয়েট হয়, ব্যাটারির বিএমএস সার্কিট যদি হচ্ছে থাকে, লিকেজ থাকে, বা শর্টিং থাকে হালকা পাতলা, অথবা বিএমএস সার্কিট যদি ঠিকঠাকভাবে কাজ না করে কিন্তু ভোল্টেজ এখানে পৌঁছাচ্ছে, যার কারণে সেকশনটা পুরো গরম হয়ে যাচ্ছে, ওভার ভোল্টেজ আসতেছে, যদি এই ধরনের ঘটনা ঘটে, তখন
টেম্পারেচারের সাথে যারা কানেক্টেড তারা কাজ করবে। বিটিএসটির কি দরকার আছে তখন? পিএমআইডির দরকার আছে? জি জি আছে আছে আছে। হ্যাঁ, সব পিনগুলোরই দরকার আছে, দরকার আছে। আবার কিছু পিনের দরকার নাই, যেই পিনগুলো দরকার নাই সেই পিনগুলো তখন স্লিপ মোডে থাকবে, আর যেই পিনগুলোর দরকার আছে সেই পিনগুলো কাজ করবে। আচ্ছা, এখন এই যে বিব্যাট লাইন, এই বিব্যাট লাইনে কোথায় চলে গেল? এখানে একটা ক্যাপাসিটি, একটা রেজিস্টর দেখতে পাচ্ছি, একটা রেজিস্টর দেখতে পাচ্ছি। এই রেজিস্টরটাকে আপনারা চিনেন? কোড রেজিস্টার। কোড রেজিস্টর, গুড। আর একটা নাম আছে এই রেজিস্টরটা, নাম ভুলে গেছি। শান রেজিস্টর। শান রেজিস্টর, হ্যাঁ। তাহলে রেজিস্টর কয় প্রকার? মাদারবোর্ডের উপর এই আমরা মূলত মানে যেহেতু এক্সামের জন্য পড়া পড়তেছি না, আমরা পড়া পড়তেছি কিসের জন্য? কাজ শেখার জন্য। তো আমাদের যে জিনিসগুলো লাগবে শুধু সেই জিনিসগুলোই শেখার চেষ্টা করব, অতিরিক্ত কোনো কিছু শিখবো না। সেই জন্য এখন আমরা রেজিস্টর শিখি যে রেজিস্টর মূলত কয় প্রকার মাদারবোর্ডে ইউজ হচ্ছে, ইউজের উপর ডিপেন্ড করে। আচ্ছা আচ্ছা, যাই হোক, ওটা আমরা এখন স্কিপ করি। আমি যখন হচ্ছে আপনাদেরকে মোসফেটের ক্লাস নিব আলাদা কম্পোনেন্টের, তখন হচ্ছে এই রেজিস্টর, ক্যাপাসিটর, মোসফেট, ডায়োড, ট্রানজিস্টর এগুলোর শ্রেণীবিন্যাস সম্পর্কে বিস্তারিত আলোচনার চেষ্টা করবো ইনশাল্লাহ। আচ্ছা দেখেন, চার্জিং আইসি থেকে ব্যাটারিকে চার্জ করানোর জন্য যে ভোল্টেজটা যাবে, এই ভোল্টেজটা কি স্টেবল থাকবে না হচ্ছে ফ্ল্যাকচুয়েশন থাকবে? এখানে যে ভোল্টেজটা পাবেন সেই ভোল্টেজটা কি ফ্ল্যাকচুয়েশন থাকবে না স্টেবল থাকবে? স্টেবল থাকবে। কেন স্টেবল থাকবে? বিপিএস নাকি ব্যাটারি ভোল্টেজ স্যার? না, এই ভোল্টেজটা স্টেবল থাকবে যখন এই সেকশনটা থাকবে না তখন। যখন এই সেকশনটা বিল্ড ইন করা থাকবে তখন হচ্ছে এই ভোল্টেজটা কখনোই স্টেবল থাকবে না। আচ্ছা, এই যে কোড রেজিস্টর, এই কোড রেজিস্টরের কাজ কি? আপনি যে ট্রেনিং সেন্টার থেকে পড়ছেন, ওই ট্রেনিং সেন্টারে এই কোড রেজিস্টরের কাজ কি বলছে? এটা আপনার সিপিইউর সাথে কানেক্টেড থাকে। এটা হচ্ছে একটা লাইন সিপিইউতে থাকে আর অন্যটা চার্জিং আইসির সাথে থাকে। আচ্ছা, আমি এখানে দেখি আচ্ছা আচ্ছা, সিপিইউর সাথে থাকে কানেক্টেড, গুড, একটা সুন্দর কথা বলছেন। আমি এখানে এসে গিয়া বিটম্যাপে গিয়া দেখি যে এটা কার সাথে কানেক্টেড। মুখস্থ কথা বলে 40-50 হাজার টাকা নিয়ে দান্দামি করে, হ্যাঁ, অনেক কিছুই তো করা যায়, বাট হচ্ছে এটা কি ব্যাটারি কানেক্টর না? তাই এক প্রান্ত ব্যাটারি কানেক্টরের সাথে কানেক্টেড, আর এক প্রান্ত কার সাথে কানেক্টেড? চার্জিং আইসির সাথে কানেক্টেড নাকি? আচ্ছা, সরাসরি কোনো প্রান্ত সিপিইউর সাথে কানেক্টেড না, এর সাথে সম্পর্ক চার্জিং আইসির আর ফিউল গেজের। কার? চার্জিং আইসি এবং ফিউল গেজের। যেই সমস্ত ফোনে ফিউল গেজ আইসি আলাদাভাবে বিল্ডিং করা থাকবে না, সেই সমস্ত ফোনে এর কানেকশন থাকবে কার সাথে? পাওয়ার আইসির সাথে। আমি কি কথাটা বুঝাইতে পারছি আপনাদের? জি জি, বুঝতে পারছি। পাওয়ার আইসির মাধ্যমেই, পাওয়ার আইসিতে একটা সেকশন আছে, সেই সেকশনটার নাম হচ্ছে ফিউল গেজ সেকশন অথবা চার্জার আইএফ। চার্জার আইএফ, এই চার্জার আইএফ যে সেকশনটা আছে, এই সেকশনটারে কে, এই সেকশনের সাথে কি কানেক্টেড আছে? জিপিআইও, জেনারেল পারপাস ইনপুট আউটপুট, সেটা কানেক্টেড থাকে কার সাথে? জিপিআইও লাইনটা কার? সিপিইউর। তো সিপিইউ ইনফরমেশন কোত্থেকে পাবে? ফিউল গেজ থেকে। ডিরেক্টলি এই কোড রেজিস্টার বলেন, শান রেজিস্টার বলেন, এর সাথে সিপিইউর কোনো কানেকশন নাই। সিপিইউকে ইনফরমেশন দিবে ফিউল গেজ। এই শান রেজিস্টার কানেক্টেড থাকবে ব্যাটারি প্লাস চার্জিং আইসি এর মাঝখানে। কোথায় থাকবে? ব্যাটারি এবং চার্জিং আইসি এর মাঝখানে। এবং এক প্রান্ত থাকবে কার সাথে? পাওয়ার আইসির সাথে। পাওয়ার আইসির সাথে থাকবে এবং ওই সেকশনটার নাম হবে ফিউল গেজ সেকশন। ওই ফিউল গেজ সেকশন হচ্ছে কি কাজ করে আমরা এখন এর পিনগুলো দেখি, তাহলে বিস্তারিত বুঝতে পারবো। আচ্ছা, আমার কি কল কেটে যাওয়ার সময় হয়ে গেছে? হ্যাঁ, 6 মিনিট 5
6 মিনিট বা 5 মিনিটের মতো আছে। আপনারা কি আজকের ক্লাসে ফিউল গেজ দেখবেন না শুক্রবারের ক্লাসে দেখবেন? সবাই সবাই একটু আওয়াজ দেন। ভালো তো লাগতেছে, দেখলে ভালো হয়। আচ্ছা।